নমস্কার শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের গল্পের আসরে। বাংলা সাহিত্যের গল্পের হীরকখনি থেকে তুলে আনা কিছু মণিমাণিক্যের সম্ভার নিয়ে তৈরি আমাদের গল্পের আসর। আমাদের আজকের গল্পটি শ্রদ্ধেয় লেখক সৌম্যপ্রকাশ সাধকের কলমে গোয়েন্দা অনির্বাণ সিরিজের একটি রোমহর্ষক ডিটেকটিভ থ্রিলার সাসপেন্স গল্প, যার নাম নাবালিকা অপহরণ রহস্য। আপনারা পুরো গল্পটা শুনে কমেন্ট করে বলে যান গল্পটা কেমন লাগলো। তাহলে বেশি কথা না বলে শুরু করা যাক আমাদের আজকের নিবেদন। হ্যাঁ হ্যাঁ ইন্সপেক্টর সাহেব বলুন, কোনো খোঁজ পেয়েছেন আমার মেয়ের? হ্যাঁ, আমরা একটা বডি পেয়েছি। খুন, মুখটা থেঁতো করে দেওয়া হয়েছে। তাও যেটুকু বোঝা যাচ্ছে তাতে করে মনে হচ্ছে আপনার মেয়েরই মুখ। আপনি একবার মর্গে আসুন ইমিডিয়েটলি। আমার আমার মেয়ে? কি বলছেন স্যার? ও ও আর নেই? সরি সন্ময় বাবু, উই হ্যাভ নাথিং মোর টু ডু। আপনি আসুন মর্গে যত দ্রুত সম্ভব। সন্ময়বাবুর স্ত্রী সুবলা ইতিমধ্যেই টেলিফোনের ঘরে চলে এসেছেন। তার মুখেও আতঙ্কের ছাপ। স্বামীর একপাক্ষিক কথা শুনেও তিনি বুঝতে পেরেছেন খবর ভালো নয়। তাদের মেয়ে ললিতা প্রায় 20 দিন ধরে নিখোঁজ। পুলিশ খোঁজ চালাচ্ছিল। তাহলে কি এখন? সুবলার বুকটা কেঁপে ওঠে। কি হলো গো? ইন্সপেক্টর সাহেব কি বললেন? বিমর্ষ মুখে সন্ময় বললেন, হ্যাঁ, একটা ডেড বডি পাওয়া গেছে। আমাকে ওনারা পুলিশ মর্গে যেতে বললেন। আমাকে আইডেন্টিফাই করতে হবে। সন্ময় আর কিছু বললেন না। সুবলা কান্নায় ভেঙে পড়ল। সবটা শেষ হয়ে গেল। আমাদের হ্যারিসন রোডের বাড়ির টেলিফোনটা বেজে উঠল কর্কশ শব্দে। অনির্বাণ চায়ের কাপটা রেখে উঠে গেল ফোনটা ধরতে। আমি আর সত্য বৌঠান তখনও চা পান চালিয়ে যাচ্ছি। অনির্বাণ টেলিফোনটা তুলে ধরে বলল, হ্যালো, অনির্বাণ বক্সি বলছি। হ্যাঁ বলুন। আচ্ছা আচ্ছা, না আমি বুঝতে পারছি। হুম, আপনি কাল সকাল 10টাতেই আমার বাড়ি চলে আসুন। আর আশা করি ঠিকানা জানাই আছে। আচ্ছা, রাখছি। আমি ওই তরফের কোনো কথাই শুনতে পাইনি। তবে সন্দেহ নেই নতুন কোনো কেস আসছে। অনির্বাণ এসে বসতেই আমি বললাম, কি হয়েছে অনির্বাণ? কার ফোন? নতুন রহস্য ভায়া, কিন্তু রহস্যটা যে ঠিক কী তা আমিও জানি না। যিনি ফোন করেছিলেন তার নাম সন্ময় মুখার্জি। উনি ওসি গোবিন্দ হালদার বাবুর থেকে আমার বাড়ির নাম্বারটা পেয়েছেন। থাকে ক্যানিংয়ের দিকে। আমি ওনাকে আগামীকাল আসতে বলেছি। তবে গলা শুনে মনে হলো কোনো কারণে খুব ভেঙে পড়েছেন। তাহলে তো তুমি হালদার মশাইকে ফোন করে জেনে নিতে পারো যে ওই ব্যক্তির সমস্যাটা কি হয়েছে। তা অবশ্যই করা যায়, কিন্তু সেটা আমার নীতির বিরুদ্ধে। সন্ময়বাবু যখন নিজে এসে আমার সবটা নিজে মুখে বলতে চান, তখন আগ বাড়িয়ে অতিরিক্ত আগ্রহ দেখানোটা আমার উচিত হবে না। এখন কালকের অপেক্ষা। পরের দিন আমরা বাজার করে এসে তৈরি হয়েছিলাম। ঠিক 10:15-তে আমাদের বাড়ির কলিং বেলটা বাজল। আমি গিয়ে দরজা খুলতেই দেখলাম 3 জন ব্যক্তি দাঁড়িয়ে। তার মধ্যে একজনকে আমি চিনি, ওসি গোবিন্দবাবু। আর বাকি 2 জন খুব সম্ভবত সন্ময়বাবু ও তাঁর স্ত্রী। আমি ওদের ভিতরে আসতে বললাম। আরে ওসি সাহেবও এসেছেন দেখছি। বসুন বসুন, এইখানে বসুন। আচ্ছা, এবার বলুন তো ব্যাপারটা কি? নমস্কার নমস্কার অনির্বাণবাবু, আশা করি সব কুশল আছে। আর এই যে সন্ময়বাবু, ইনি সত্যান্বেষী অনির্বাণবাবু, আর ওনার সহযোগী অংশু। সন্ময়বাবু ও তাঁর স্ত্রী সুবলা আমাদের নমস্কার জানালেন। আমরাও প্রতি নমস্কার করলাম। এবার অনির্বাণ বলল,
এবার আমাকে সবটা খুলে বলুন। অন্বয়বাবুর মেয়ে ললিতা, সে গত মাস মানে মার্চের 22 তারিখ থেকে নিখোঁজ হয়ে যায় হঠাৎই। আর গত 11ই এপ্রিল তার ডেড বডি পাওয়া যায় নদীর চরে। তাই ললিতার মৃত্যু কিভাবে হয়েছে? এই সময় দেখলাম সুবলা দেবীর চোখ বেয়ে অশ্রুর ধারা নামছে। সন্ময়বাবু ভাঙা ভাঙা গলায় বললেন, আমার মেয়েকে খুন করা হয়েছে অনির্বাণ বাবু। কি জানি কি দোষ ছিল আমার মেয়েটার। এবার সন্ময়বাবুও কেঁদে ফেললেন। আপনারা নিজেদের একটু সামলান। দেখুন, আমি জানি আপনাদের ক্ষতি অপূরণীয়, কিন্তু এখন শক্ত থাকতে হবে আপনাদের। সন্ময়বাবু, গোবিন্দবাবু ঠিকই বলেছেন, আপনারা নার্ভ স্ট্রং রাখুন। অনির্বাণ বাবু, আমি বলছি বাকিটা। বলুন ওসি সাহেব। ওনার মেয়ে ললিতার সাথে যেটা হয়েছে সেটা অত্যন্ত নৃশংস। ওকে হত্যা করা হয়েছে গলা টিপে। আর যেটা সবচেয়ে ভয়ানক তা হলো মৃত্যুর পর ওর সাথে যৌন মিলন করা হয়েছে। হোয়াট? এই যে নৃশংস ব্যাপার, নেক্রোফিলিক সিনড্রোম। আমারও বুকটা কেঁপে উঠল। নেক্রোফিলিয়া, বাপ রে! বুঝলাম, এই তদন্ত বাড়ি বসে হয় না, আমাকে ওখানে যেতে হবে। কিন্তু তার আগে বলুন, পুলিশ কিভাবে এগোচ্ছে? পুলিশি সহযোগিতা আমরা একদমই পাচ্ছি না ব্যোমকেশ বাবু। আসলে পুলিশ চলে টাকার মাধ্যমে। আমার সেই সামর্থ্য নেই যে আমি ওদের টাকা দিতে পারবো। পুলিশ শুধু মুখেই বলছে যে তারা নাকি অপরাধীকে খুঁজছে, কিন্তু ওরা যে আদৌ কিছুই করছে না। অনির্বাণ বাবু, এরা আমার দূর সম্পর্কের আত্মীয়। এদের সমস্যার কথা শুনে আমি এদের আপনাদের কাছে এনেছি। সে ঠিক আছে, কিন্তু সন্ময়বাবু আমাকে পোস্টমর্টম রিপোর্টটা দিতে পারেন? সে তো আমরা হাতেই পাইনি অনির্বাণ বাবু। মানে হাতে পাননি কেন? পুলিশ তো পোস্টমর্টম করতেই চাইছিল না। আমরা খুব জোর দেওয়াই করেছে, কিন্তু রিপোর্ট আমাদের দেয়নি। যেটুকু আপনাকে বললাম সেটা শুধু ওরা আমায় মৌখিকভাবে বলেছে। না, এটা তো অনুচিত, এ তো একেবারেই ঠিক নয়। আপনি কি বলেন গোবিন্দবাবু? এটা যে পুলিশি অত্যাচার তা আমি জানি। আর ওইসব এলাকায় পুলিশের ওপর কথা বলার সাহস সাধারণ মানুষের হয় না। আর ওখানে গিয়ে কাজ করা আমার এখতিয়ারের মধ্যে পড়ে না। তাই আপনাকেই ব্যাপারটা দেখতে হবে। আমি আগামীকালকে ওখানে যাব। আমাকে আপনাদের ঠিকানাটা দিয়ে যান। আর আরেকটা কথা বলুন, ললিতার বয়স কত ছিল? এই জানুয়ারিতে ওর 20 হয়েছিল। ঠিক আছে, আপনারা এখন আসুন, নিজেদেরকে শক্ত রাখতে চেষ্টা করুন। হ্যাঁ, আমি কাল ওখানে যাচ্ছি। ইন্সপেক্টর গোবিন্দবাবু ও সন্ময়বাবু এবং তার স্ত্রী চলে যাওয়ার পর আমি অনির্বাণকে জিজ্ঞাসা করলাম, অনির্বাণ, এই নেক্রোফিলিয়া জিনিসটা কি? নেক্রোফিলিয়া বলতে বোঝায় মৃতদেহের সাথে যৌন সংসর্গ করার স্বভাব। বাবা, এই যে সাংঘাতিক ব্যাপার! সে তো বটেই, কিন্তু আমার আশ্চর্য লাগছে যে পুলিশ কেন এত অসহযোগিতা করছে। তাহলে কি পুলিশ এমন কিছু জানে যেটা ললিতার পরিবার জানতে পারলে সমস্যা সৃষ্টি হবে? আচ্ছা অনির্বাণ, এমনও তো হতে পারে যে পুলিশেরই কেউ এই কাজের সঙ্গে যুক্ত। কোনোটাই অসম্ভব নয়। না, আর বাড়িতে বসে থাকলে চলবে না, বুঝলে? আমাকে একবার বেরোতে হবে। কিন্তু তুমি যাবে কোথায়? কয়েকটা কাজ আছে, সেগুলো সেরে নিয়ে কালকে আমাদের যাওয়ার টিকিটের বন্দোবস্ত করব। তবে তুমি দুপুরের খাবার সেরে নিও, হ্যাঁ? কারণ আমার ফিরতে প্রায় 3টে, 3:30 বেজে যাবে। ইতিমধ্যে বৌঠান আমাদের কাছে এসে দাঁড়িয়েছে। আমি জানি বৌঠান পুরো ব্যাপারটাই ভেতর থেকে সব শুনেছে গোপনে, তাই অনির্বাণকে সে আর কিছু বলল না। অন্য সময় হলে হয়তো সে অনির্বাণের ওপর রাগারাগি করত,
দুপুরে খাওয়ার সময় বাড়ি না ফেরার জন্য। কিন্তু আজ সে জানে যে অনির্বাণের প্রতিটা পদক্ষেপ এখন একটা নিরীহ মেয়ের জীবন চলে যাওয়ার প্রকৃত কারণ উন্মোচনের স্বার্থেই প্রযুক্ত হবে। এই বলে অনির্বাণ বেরিয়ে গেল। সে ফিরল বিকেল 4টে নাগাদ। আমার যখন ঘুম ভাঙল তখন বাজে প্রায় 4:45। অনির্বাণ বসার ঘরে বসে কাগজ পড়ছিল। আমি তাকে সংক্ষেপে জিজ্ঞেস করলাম, কি হে ভায়া, কালকে যাওয়ার সব বন্দোবস্ত হয়েছে? সব হয়ে গিয়েছে। তুমি শুধু সময় মতো নিজের ব্যাগপত্র গুছিয়ে নিও, আমিও গুছিয়ে নেব। হ্যাঁ, আমি গুছিয়ে নেব। এখন একটু বেরোবো। আমাকে ওই সম্পাদকের অফিসে একবার একটু উপন্যাসের কাজের জন্য যেতে হবে। সেখান থেকে ফিরেই আমি প্রস্তুত হয়ে নেব। আমি আর অনির্বাণ পরদিন সকাল 7টা নাগাদ বাড়ি থেকে বের হয়ে শিয়ালদহ স্টেশনের দিকে রওনা দিলাম। ওখান থেকে ক্যানিং লোকাল ধরে আমরা নির্দিষ্ট জায়গায় পৌঁছাবো। অনির্বাণ বলল সে নাকি একটা গেস্ট হাউসে আমাদের থাকবার বন্দোবস্ত করেছে। আমরা আগে সেখানে গিয়েই উঠব। সন্ধ্যের দিকে সন্ময়বাবুদের বাড়িতে গিয়ে কথাবার্তা হবে। বাড়ি থেকে বেরোবার আগে আমি বৌঠানের চোখে জল দেখেছি। এটা অবশ্য নতুন কিছু নয়। অনির্বাণ কোনো ঝুঁকিপূর্ণ অভিযানে যাচ্ছে জানতে পারলেই বৌঠানের এমন প্রতিক্রিয়া আমি একাধিকবার দেখেছি। আর এটাও খেয়াল করেছি যে অনির্বাণ বেরোনোর আগে নিজের .38 ক্যালিবারের রিভলভারটা নিতে ভোলেনি। অবশ্য এখন অনির্বাণের মদতে আমিও একটা লাইসেন্স করা .32 ক্যালিবারের রিভলভার পেয়েছি। আমি নিজেও যদিও সেটা সঙ্গে নিয়েছি, কারণ কখন কি বিপদ আপদ আসে তা বলা যায় না। অনির্বাণের মুখ প্রায় পুরোপুরি বন্ধই রইল। খুব গুরুত্বপূর্ণ দু একটা কথা ছাড়া সে আর কিছু বলেনি। সে চোখ বন্ধ করে পিঠে হেলান দিয়ে বসেছিল ঘুমোনোর ভঙ্গিতে। কিন্তু আমি জানি যে সে ঘুমোচ্ছে না, ওর মাথায় জটিল কিছু একটা ঘুরপাক খাচ্ছে। ট্রেন যাত্রা শেষে আমরা নিজেদের গেস্ট হাউসে পৌঁছালাম প্রায় দুপুর 2টো নাগাদ। অনির্বাণ আমাকে বলেছিল যে ভাত খেয়ে ভালো করে ঘুমিয়ে নিতে, কারণ বিকেল থেকেই আমাদের মূল তদন্তের কাজ শুরু হবে। সেই মতো আমরা বিকেলবেলা সন্ময়বাবুর দেওয়া ঠিকানার উদ্দেশ্যে বের হলাম। বাড়িটা খুঁজে পেতে কোনো অসুবিধাই হয়নি আমাদের। ডোরবেল বাজানোর পর সন্ময়বাবু নিজে এসে আমাদের অভ্যর্থনা করে ওনাদের বাড়িতে বসতে বললেন। আসুন 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 অনির্বাণবাবু আর অংশুবাবু, বসুন ভেতরে। এখানে এসে পৌঁছতে আপনাদের কোনো অসুবিধা হয়নি তো? দাঁড়ান দাঁড়ান, আপনাদের জন্য আমি একটু চা পাঠাতে বলি। না না, আমাদের কোনো অসুবিধা হয়নি সন্ময়বাবু। আর আপনি ব্যস্ত হবেন না, আমরা গেস্ট হাউসেই চা পান সেরেই এসেছি। আর সম্ভব হলে আপনার স্ত্রীকে এখানে ডেকে পাঠান। আপনাদের দুজনের সাথেই আমার কথা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ওকে ডেকে দিচ্ছি, ও আসছে। সন্ময়বাবু এবং তার স্ত্রী সুবলা দুজনের মুখে এখন বিষণ্ণ। কন্যা হারানোর বেদনা তাদেরকে যেন ভেতর থেকে পুড়িয়ে মারছে। অনির্বাণী প্রথম কথা বলতে শুরু করল। আচ্ছা সুবলা দেবী, আপনার মেয়ে ললিতা যেদিন নিখোঁজ হলো তার আগে কি আপনি ওর মধ্যে কোনো বিশেষ পরিবর্তন লক্ষ্য করেছিলেন? না অনির্বাণ বাবু, ও তো একদম স্বাভাবিক ছিল। ও স্কুলেও গিয়েছিল, আমরা খবর পেয়েছি। কিন্তু তারপর যে কোথায় গেল বাড়ি ফেরার পথে আর কেউ খুঁজে পেল না। ললিতা কি স্কুল থেকে একাই বাড়ি ফিরতো নাকি বান্ধবীরাও ফিরতো? সাধারণত তো একাই ফিরতো স্কুল থেকে, কিন্তু মাঝে মধ্যে ওর সাথে ওর বান্ধবী সুচরিতাও ফিরতো। কিন্তু যেদিন ললিতা নিখোঁজ হলো সেদিন সুচরিতা স্কুলে যায়নি। ওর বাকি বান্ধবীরা বলছে ও নাকি একাই ফিরছিল। তা ওর সাথে সখ্যতা ছিল এমন আরো কয়েকজনের নাম বলতে পারেন? ললিতা বন্ধু বানাতে বিশেষ ভালোবাসতো না। তার অবশ্য একটা কারণ ছিল, ও অন্যদের থেকে কিছুটা পরে স্কুলে ভর্তি হয়েছে।
তাই সব মেয়েরাই ওর থেকে বয়সে ছোট। ওদের সাথে কথা বলতে ললিতা খুব একটা ভালোবাসতো না। বুঝলাম। তা ওই সুচরিতা মেয়েটির বাড়ির ঠিকানা আমাকে একটু দেবে না? আর পুলিশ কি ললিতার ঘর সিল করেছে? না না, পুলিশ এ বাড়িতে আসেনি। ওরা কোনো কাজ করে না। এখন ওদের একমাত্র কাজ সাধারণ মানুষকে ভয় দেখানো। তাহলে আমাকে একবার ললিতার ঘরে নিয়ে চলুন। আমি ওর ঘরটা একবার ভালো করে দেখতে চাই। আচ্ছা, আমি গিয়ে দরজা খুলে দিচ্ছি ওর ঘরের। আমি আর অনির্বাণ ললিতার ঘরে গিয়ে উপস্থিত হলাম। ঘরটা বেশ পরিপাটি করে গোছানো আছে দেখলাম। আমি একটা জিনিস লক্ষ্য করেছি, এই গ্রামে বেশিরভাগ বাড়িতেই এখনও বিদ্যুৎ আসেনি, কিন্তু সন্ময় বাবুদের বাড়িতে বিদ্যুৎ রয়েছে। ললিতার ঘরে একটা অনুজ্জ্বল আলো জ্বলছে। অনির্বাণ তার মধ্যেই যেন কী সব ঘেঁটে দেখতে লাগল। সুবলা দেবী নিচে রান্নাঘরের কাছে ছিলেন, আর সন্ময় বাবুকে একজন ডাকতে এসেছিল বলে উনি বাইরে চলে গেলেন। আমি আর অনির্বাণ একান্তে ললিতার ঘরটা দেখতে লাগলাম। অনির্বাণ খুব দ্রুত কিছু একটা বইয়ের তাক থেকে নিয়ে পকেটস্থ করল। প্রায় 10 মিনিট মতো পর অনির্বাণের কাজ শেষ হলো। সে আমার দিকে ফিরে বলল, চলো, আমাদের কাজ হয়ে গিয়েছে। আমি কিছুটা চমকে এবং হতাশ চোখে তাকালাম। কি অনির্বাণ, ওটা কি পকেটস্থ করলে তখন? আমি তো ঠিক বুঝতে পারলাম না জিনিসটা কি। আহা, এখন চুপ করো, পরে কথা হবে। এইসব কথা এখানে তোলার কোনো দরকার নেই। এখন আমরা সোজা থানায় যাব আর সেখান থেকে আমাদের গেস্ট হাউসে ফিরব। সেখানে গিয়েই না হয় বাকি আলোচনা হবে। এরপর আমরা সন্ময়বাবু এবং তার স্ত্রী সুবলা দেবীকে বিদায় জানিয়ে ওদের বাড়ি ছেড়ে বেরোলাম থানায় যাওয়ার উদ্দেশ্যে। আমরা বেরোবার পূর্বেই সন্ময়বাবু অনির্বাণকে উদ্দেশ্য করে বললেন, অনির্বাণ বাবু, আমার মেয়েটার খুনের বিচার পাবো তো? আমার কাজ সত্য খুঁজে বের করা, এবং আমি আপনাকে নিশ্চিতভাবে বলতে পারি এই সম্পূর্ণ ঘটনার পেছনে আসল সত্যটা যে কি সেটা আমি গর্ত থেকে টেনে ঠিক বের করবই। সন্ময়বাবুদের বাড়ি থেকে থানায় পৌঁছাতে আমাদের সময় লাগলো প্রায় 10 মিনিট। থানায় পৌঁছানোর পর অনির্বাণ আর আমি থানায় ঢুকলাম। থানায় ঢুকতেই থানার বড়বাবু ইন্সপেক্টর অমিয় রায় আমাদেরকে দেখে বললেন, এই যে, আপনারা কারা? এখানে কি করছেন? কাজ কি? অনির্বাণ প্রথমে নমস্কার জানিয়ে ইন্সপেক্টরকে নিজের প্রকৃত পরিচয় জানালো এবং বলল, আমি সন্ময় মুখার্জি মেয়ে ললিতার খুনে তদন্ত করতে এসেছি, আর সেহেতু আমি পুলিশের কাছ থেকে সব রকম সাহায্যই প্রত্যাশা করি। ইন্সপেক্টর অমিয় রায় আমাদের দিকে কিছুক্ষণ বাঁকা চোখে তাকিয়ে বললেন, আপনাদের মাথায় কি ছিট আছে মশাই? থানায় এসে মশকরা করছেন আমার সঙ্গে? খুনের তদন্ত পুলিশ কবেই করে ফেলেছে, আপনারা আবার কি করতে চান? অনির্বাণ এবার কিছুটা গম্ভীর হয়ে ইন্সপেক্টর অমিয় রায়কে উদ্দেশ্য করে বলল, দেখুন ইন্সপেক্টর সাহেব, আপনারা কি তদন্ত করেছেন, কিভাবে করেছেন, আমি সেগুলো কিছুই জানতে চাই না। আমি কাজ করব সম্পূর্ণ নতুনভাবে, আমার নিজস্ব পদ্ধতিতে। তাই জন্য আপনার কাছ থেকে আমার বেশ কিছু তথ্য প্রয়োজন হবে। তাই আশা করি আপনি সেগুলো আমাকে দিয়ে যথাযথভাবে সাহায্য করবেন। ইন্সপেক্টর অমিয় রায় এবার আরও গম্ভীর হয়ে কিছুটা ধমকের সুরে বললেন, এই যে দেখুন, কি যেন আপনার নাম বলছিলেন? যাকে ছাড়ুন এসব। আমরা এই ধরনের শখের গোয়েন্দাকে কোনো রকম সাহায্য করি না, কথাটা মনে রাখবেন। শখের গোয়েন্দা যখন হয়েছেন, নিজের শখ মেটানোর জন্য নিজেই সবার কাছ থেকে সাহায্য প্রত্যাশা করবেন না। চলো, এখানে আর আমাদের কোনো কাজ নেই, আমরা কাল সকালে আসবো। থানা থেকে বেরিয়ে এসে আমি অনির্বাণকে বললাম, এই ব্যাপারটা কি হলো? তুমি এরকম হঠাৎ করে বেরিয়ে এলে কেন? তোমার কি কিছু সন্দেহ হয়েছে? এই ইন্সপেক্টরকে দেখে মনে হয় এ ভাঙবে তবু মচকাবে না, এর জন্য অন্য ব্যবস্থা করা দরকার। তুমি এক কাজ করো, তুমি গেস্ট হাউসে ফিরে যাও বরং। গেস্ট হাউসের উল্টো দিকে টেলিফোন বুথটাতে আমার দুটো জরুরি টেলিফোন সারার আছে, আমি সেগুলো সেরেই যাচ্ছি।
অনির্বাণকে আমি এর উপরে আর কিছু বললাম না। ওকে বিদায় দিয়ে আমি গেস্ট হাউসের দিকে হাঁটা লাগালাম। দেখলাম ও উল্টো দিকে চলে গেল, ওই মিনিট 5 দূরে অবস্থিত টেলিফোন বুথটার দিকে। গেস্ট হাউসে ফিরে আমি গোটা ব্যাপারটা ভাবতে লাগলাম। পুলিশ অফিসার কেন এইভাবে অসহযোগিতা করছেন? অনির্বাণ ফিরে এলো প্রায় মিনিট 15 পরে। তারপর হাত পা ধুয়ে আমরা দুজন বারান্দায় বসলাম। দুজনে দুটো সিগারেট ধরিয়ে ধূমপান করতে করতে নিজেদের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা শুরু করলাম। আমি অনির্বাণকে জিজ্ঞাসা করলাম, তুমি কাকে টেলিফোন করতে গিয়েছিলে? টেলিফোন করেছিলাম পুলিশ কমিশনারকে। আমি অবাক হয়ে বললাম, মানে কলকাতা পুলিশের কমিশনার? মানে তোমার ওই পরিচিত রায় সাহেব? ওনাকেই। আসলে এখানকার পুলিশ অফিসার রমিও রায়ের হাবভাব আমার খুব একটা ভালো লাগছে না, তাই সেই নিয়ে ওনাকে একটু ব্যবস্থা নিতে বললাম। আশা করা যায় কাল সকালে গেলে অমিয়বাবু আমাদের তাড়িয়ে দেওয়ার তো দূর, আদর করে চা খেতে বসাবেন। আমি অনির্বাণকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা তখন তুমি ওটা কি নিলে ওই ললিতার ঘরের ওই বুকশেলফ থেকে? আমি দেখেছি ওটা তুমি পকেটে রেখেছো, আর আমাকে তখন বারণ করলে এটা নিয়ে কিছু বলতে কাউকে। তবে এখন আমাকে বলো দেখি ওটা কি ছিল? দেখো, আমিও ঠিক জানি না ওটা কি। উপরে উপরে দেখে ওটা ললিতার কোনো এক ডায়েরি বলে মনে হয়েছে। ওতে কি আছে তা আমি এখন জানি না, তবে আজ রাতে সম্পূর্ণ ডায়েরিটা আমাকে পড়া শেষ করতেই হবে। আমার মন বলছে যদি ওটা সত্যি কোনো ডায়েরি হয়ে থাকে তাহলে ওর থেকে আমরা এই কেসের বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাব। এরপর আর বেশি কথা হয়নি। খাওয়া দাওয়া সেরে আমি আমার খাটে শুতে চলে গেলাম। অনির্বাণ দেখলাম এখানে একটা টেবিলে টেবিল ল্যাম্প জ্বালিয়ে ওই ডায়েরিটা নিয়ে পড়তে বসেছে। ও যখন একবার নিজের মনে ধরে নিয়েছে যে আজই এই ডায়েরিটা পড়া শেষ করবে, তখন আজকে এই ডায়েরি পড়া শেষ না করে ও শুতে আসবে না। তাতে যদি ঘুম নাও হয় তাতেও ওর কোনো পরোয়া নেই। পরদিন সকালে উঠে দেখলাম অনির্বাণ ঘরে নেই। তার মানে নিশ্চয়ই আমি ওঠবার আগেই ও কোথাও বেরিয়ে গিয়েছে। আমাকে ব্রাত্য রেখে তদন্ত করাটা ওর একটা বদ অভ্যাস। ও তদন্তের মাঝে মাঝে আমাকে বাড়িতে রেখে কিংবা আমাকে না বলে অনেক কাজ করে ফেলে। সেগুলো আমি জানতে পারি সকল পাঠকদের মতোই একদম শেষে গিয়ে। অনির্বাণের এই অভ্যেসটা আমার একদম ভালো লাগে না। যাই হোক, কি আর করা যাবে। আমি ঘুম থেকে উঠে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে একটা সাদা পাঞ্জাবি পরে আমাদের গেস্ট হাউসের ব্যালকনিতে গিয়ে বসলাম। সেখান থেকে চারপাশটা বেশ ভালো দেখা যায়। এইদিকে অরণ্যের পরিমাণটা অনেক বেশি, চারদিকে সবুজে ঢাকা। গ্রামে একটা নদীও রয়েছে। এইখানে বসে দেখলে পুরো দৃশ্যপটটাই খুব সুন্দরভাবে দেখা যায়। গেস্ট হাউস 4 তলা, আর তার 3 তলায় আমাদের ঘর। সেখান থেকেই এই দৃশ্য আরও মনোরম এবং স্পষ্ট হয়ে ওঠে। অনির্বাণ ফিরল প্রায় আধ ঘন্টার পরে, সকাল 8:30 নাগাদ। ও ফেরার পর আমি ওকে বললাম, কি ভায়া, কোথায় গিয়েছিলে? থানায় চলে গিয়েছিলে নাকি? না না, থানায় যায়নি, আমি এমনি একটু প্রাতঃভ্রমণে বেরিয়েছিলাম। চারপাশটা ঘুরে দেখা কোনো কেসের তদন্তের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো চারপাশে ঘুরে তুমি কি জানতে পারলে অনির্বাণ? জানতে পারলাম কিছু সূত্র, যেমন ললিতার ঘটনাটাই এখানে একমাত্র ঘটনা নয়। গত 3-4 বছরে এখানে বেশ কয়েকটা, মানে প্রায় 5-6টা প্রায় একই ধরনের ঘটনা ঘটেছে, কিন্তু সেগুলো কোনোটারই ভালো করে কিনারা হয়নি। বলো কি হে অনির্বাণ, প্রায় 6 বছর এরকম ঘটনা ঘটেছে অথচ কোনো তদন্ত নেই? আর তারপরেও এখানকার মানুষ পুলিশ প্রশাসনের ওপর আস্থা রাখে? তোমাকে তো আগেও বলেছি এখানকার মানুষ পুলিশ প্রশাসনের উপর আস্থা রাখে না, আস্থা সম্পূর্ণ হারিয়ে ফেলেছে। কিন্তু ওদের মনে যেটা রয়েছে সেটা হলো ভয়, আর এই ভয়টা কাটিয়েই আমি এখান থেকে ফিরব। এরপর আমি আর অনির্বাণ 1 কাপ করে চা পান করার পর
থানায় যাওয়ার জন্য তৈরি হয়ে নিলাম। থানায় ঢুকতেই বড়বাবু ইন্সপেক্টর অমিয় রায় স্বয়ং এসে আমাদের খাতির করে বসালেন। তারপর তিনি বললেন, আপনাদের আপনাদের যে কলকাতার কমিশনার সাহেবের সাথে যোগাযোগ আছে সেটা তো আমাকে আগে বললেই পারতেন। ওনাকে দিয়ে অহেতুক আমায় অপদস্থ করার তো কোনো প্রয়োজন ছিল না। অনির্বাণ গম্ভীর ও চড়া গলায় ওনাকে বলল, দেখুন ইন্সপেক্টর সাহেব, যেটা দরকার ছিল সেটা হলো আপনার এই অহংকারটাকে ভেঙে টুকরো টুকরো করা, আর আমি সেটাই করেছি। এবার আর সময় নষ্ট না করে দয়া করে আমি যা যা তথ্য বলছি সেগুলো আমাকে যথাযথভাবে প্রদান করুন। ইন্সপেক্টর অমিয় রায় এবার অখুশি মুখে কিছুটা ইতস্তত করে বললেন, ঠিক আছে ঠিক আছে, বলুন না, বলুন আপনাদের আর কি কি তথ্য চাই। প্রথমেই যেটা দেখতে চাই সেটা হলো ললিতার পোস্টমর্টম রিপোর্ট। আর হ্যাঁ, সম্পূর্ণ পোস্টমর্টম রিপোর্ট। আমি জানি আপনি ওদের পরিবারকে সম্পূর্ণ রিপোর্ট দেখাননি, ওদেরকে আপনি মৌখিকভাবে রিপোর্ট বলেছেন, এমনকি রিপোর্টটি ওদের হাতেও দেননি। তাই আমি আপনার থেকে সম্পূর্ণ রিপোর্টটা দেখার প্রত্যাশা করি। এই রঞ্জিত, এই যা তো ভেতর থেকে রিপোর্টটা নিয়ে আয়। রঞ্জিত কনস্টেবলটি রিপোর্ট নিয়ে চলে এসেছে। সে রিপোর্টটা দিল বড়বাবু অমিয় রায়ের হাতে। অমিয় রায় সেটা শটান এগিয়ে দিলেন অনির্বাণের দিকে। অনির্বাণ রিপোর্টটা খুলল না, হাতে নিয়ে বলল, আচ্ছা অমিয়বাবু, ললিতা মুখার্জি, ওর সাথে যে এই ঘটনাটা ঘটেছে সেই ধরনের ঘটনা তো এই এলাকায় এর আগেও নাকি প্রায় 5-6 বার হয়েছে, মানে 3-4 বছরের মধ্যে। তা সেগুলোর কি কোনো কিনারা হয়েছে? অমিয় বাবুর মুখে এবার স্পষ্ট রাগ আর এক ধরনের অদ্ভুত তাচ্ছিল্যের ভঙ্গি দেখা গেল। তিনি জোর গলায় বললেন, আপনি যে কেসের তদন্ত করতে এসেছেন সেই কেস নিয়ে ভাবুন না। এর আগে কি হয়েছে, পরে কি হবে, সেই সব নিয়ে আপনাকে কে মাথা ঘামাতে বলেছে? অদ্ভুত ব্যাপার তো। হলো তো, যা তথ্য চাইছেন আমি দিলাম তো, এর উপরে আবার কি চান? দেখুন ইন্সপেক্টর সাহেব, আমি চাই না আরও একবার কমিশনারের কাছে আপনার বিরুদ্ধে কোনো রকম নালিশ জানাতে, কিন্তু আপনি যদি আপনার আচরণ এখনও সংযত না রাখেন বা সংযত করে না তোলেন, তাহলে আমি আবার কমিশনার সাহেবের কাছে আপনার বিরুদ্ধে নালিশ করতে বাধ্য হব। আর সেক্ষেত্রে আপনার এই চাকরিটা থাকবে কি থাকবে না তার কোনো দায় আমি নেব না। সুতরাং যা যা জানতে চাইছি সেগুলো সব ভালোই ভালোই বলে দিন। এবার ইন্সপেক্টর অমিয় রায়ের মুখ কিছুটা ছোট হয়ে গেল। উনি বললেন, হ্যাঁ অনির্বাণ বাবু, এর আগেও এরকম কিছু ঘটনা ঘটেছে, কিন্তু সেগুলো নিয়ে আমরা বিশেষ মাথা ঘামাইনি আর তদন্তও সেভাবে এগোয়নি। বলুন না, তাও আপনি কি জানতে চান? ঠিক আছে, তদন্ত তো হয়নি তা আমি বুঝতেই পারছি আপনাদের হাবভাব দেখে, কিন্তু তদন্ত না হলেও পুলিশের কাছে কেস রিপোর্ট থাকার কথা প্রতিটা কেসের। আমি সবকটা কেসের কেস রিপোর্ট এখনই চাই। আমি সেগুলো নিজের সঙ্গে নিয়ে যাব এবং দায়িত্ব নিয়ে সেগুলো ফেরতও দিয়ে যাব থানায়, অবশ্যই আমার কাজ মিটে গেলে। আর তার আগে আমাকে বলুন, এই কেসগুলোর মধ্যে কোনটাতে পোস্টমর্টম রয়েছে আর কোনটাতে হয়নি? ইন্সপেক্টর অমিয় রায় কিছুটা আমতা আমতা করে বলল, এই ধরনের ঘটনা মোট 7টা, মানে ললিতাকে ধরলে 7টা, তার আগে হয়েছে 6টা, তার মধ্যে 3টেতে পোস্টমর্টেম হয়েছে, বাকি 3টেতে হয়নি। আর আমাদের কাছে মাত্র ওই 3টেরই রিপোর্ট রয়েছে। ঠিক আছে অমিয়বাবু, তাহলে আমাকে 6টা কেসের কেস রিপোর্ট দিন এবং যে 3টের ক্ষেত্রে পোস্টমর্টম হয়েছে সেই 3টের সম্পূর্ণ পোস্টমর্টম রিপোর্ট জোগাড় করে আমাকে দিন। আমি বসছি, আপনি কাউকে দিয়ে ভেতর থেকে খুঁজিয়ে সেগুলো বের করান। মিনিট 15 অপেক্ষা করার পর একজন কনস্টেবল ভেতর থেকে সবকটি কেসের কেস ফাইল এবং কয়েকটি পোস্টমর্টেম রিপোর্ট নিয়ে এসে অমিয়বাবুর হাতে দিল। অমিয়বাবু একবার সেগুলো খুলে দেখে নিয়ে অনির্বাণের হাতে তুলে দিল। তারপর বলল, দেখুন অনির্বাণ বাবু, আমাকে বাধ্য হয়ে এই রিপোর্টগুলো আপনার হাতে তুলে দিতে হচ্ছে, এটা নিয়ম বিরুদ্ধ, কিন্তু আমি আপনাকে আগেই সতর্ক করছি, এই রিপোর্টে এমন কিছু থাকতে পারে
যা এই অঞ্চলের মানুষের মধ্যে অস্থিরতা তৈরি করবে। তাই আমি আপনাকে বারবার বলছি, এই রিপোর্ট থেকে আপনি যা কিছুই জানতে পারবেন সেগুলো দয়া করে আপনি আর ওই অংশুবাবুর মধ্যেই গোপন রাখার চেষ্টা করবেন। তার বাইরে যেন আর কেউ জানতে না পারে। যদি কেউ জানতে পারে তাহলে এই এলাকার পরিস্থিতি অশান্ত হয়ে ওঠার একটা সম্ভাবনা রয়েছে বলেই আমার মনে হয়। আশা করি আপনি আমার কথার গুরুত্বটা বুঝবেন। আহা, ঠিক আছে অমিয়বাবু, গোপনীয়তা রক্ষা করা আমার পেশাগত ধর্ম। আমি এখন আসি, আবার কিছু জানার দরকার হলে আমি আসবো। এরপরে আমি আর অনির্বাণ ওই ফাইলগুলো নিয়ে গেস্ট হাউসে ফিরে এলাম। আমি বুঝতে পারছিলাম যে এখন অনির্বাণের সামনে অপ্রয়োজনীয় কোনো কথা বলার মানেই নেই। অনির্বাণ বলল, শোনো, আমি পাশের ওই ছোট ঘরটায় স্টাডি টেবিলে বসে এই ফাইলগুলো খুব ভালো করে খুঁটিয়ে দেখব। আর হ্যাঁ, কাল রাতে আমি ললিতার ডায়েরিটা পড়ে দেখেছি। কয়েকটা জায়গা আমার কাছে বেশ গুরুত্বপূর্ণ লেগেছে, সেগুলো নিয়ে পরে কথা হবে। এই নাও, ডায়েরিটা তুমিও পড়ে দেখো। আপাতত তোমার তো আর কোনো কাজ নেই। আমি আর কোনো কথা না বলে ওর প্রস্তাবে রাজি হয়ে গেলাম। অনির্বাণ স্টাডি রুমে ঢুকে গেল, আর আমি ডায়েরিখানা নিয়ে বারান্দায় এসে একটা চেয়ারে বসলাম। একটা সিগারেট ধরিয়ে ধীরে ধীরে ডায়েরিটা পড়তে শুরু করলাম। ডায়েরিটা খুবই সাদা মাটা, তাতে বিশেষ কোনো অস্বাভাবিক কিছু চোখে পড়ল না। ললিতার জীবনের কয়েকটা গুরুত্বপূর্ণ দিনের কথাই বেশি করে লেখা। গত বছরের জন্মদিন, বাবা মায়ের বিবাহবার্ষিকী, রেজাল্ট বের হওয়ার দিন, তার কয়েকজন বন্ধু বান্ধবের কথাও রয়েছে যাদের সঙ্গে তার কিছুটা ভাব ছিল। তবে সে নিজেই লিখেছে যে বেশিরভাগ বন্ধুর সঙ্গেই তার খুব একটা সখ্যতা ছিল না, মূলত বয়সের পার্থক্যের জন্যই। এই কথাটাই তার মা আমাদের আগেও বলেছিলেন। ডায়েরিটা আরও গভীরে গিয়ে পড়তে লাগলাম, তবু তখনও তেমন কোনো গুরুত্বপূর্ণ তথ্য চোখে পড়ছিল না। মনে মনে ভাবছিলাম, জানি না অনির্বাণ এর মধ্যে কি এমন পেয়েছে। আবার এও হতে পারে আমি যদি আরও একটু এগোই তাহলে হয়তো আমিও কোনো জরুরি ইঙ্গিত পেতে পারি। তাই আর দম না নিয়ে মন দিয়ে ডায়েরিটা পড়তে লাগলাম। পুরো ডায়েরিটা শেষ করতে আমার সময় লেগেছিল প্রায় 1-2 ঘন্টা। পড়া শেষ করে আমি উঠে গেলাম অনির্বাণের ঘরের দিকে। দেখলাম ও জেগে বসে এখনও সেই কেস ফাইলগুলো নিয়ে খুব মন দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। সত্যি বলতে কি, ডায়েরিটা পড়ে এমন কোনো বড়সড় স্পষ্ট সূত্র আমি পাইনি। বেশিরভাগটাই ছিল ললিতার দৈনন্দিন জীবনের সাধারণ বর্ণনা। তবে একেবারে শেষের দিকে একটা বিষয় আমার নজরে পড়ল, যেটা আমাকে খানিকটা ভাবিয়ে তুলল। ডায়েরির শেষ কয়েকটা পাতায় সে লিখেছে, কাকু আমাকে বলেছে ওখানে নিয়ে যাবে, ওখানেই গেলে আমাকে আরও সুন্দর দেখাবে। এই দুটো লাইন প্রায় একইভাবে 2টি পাতায় লেখা ছিল। এর বেশি কোনো ব্যাখ্যা নেই, না কাকুটা কে, নাকি কোথায় নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। এই কথাগুলোর সঙ্গে এই রহস্যের সরাসরি কোনো যোগ আছে কিনা সেটা আমি তখনও নিশ্চিতভাবে বুঝে উঠতে পারিনি। তবে মনে হচ্ছিল অনির্বাণ যে সন্দেহজনক বিষয়গুলো খুঁজে পেয়েছে তার মধ্যে এটাও একটা হতে পারে। এখন ওর সঙ্গে এই নিয়ে কথা বলাটা খুবই দরকার। অনির্বাণের ঘরের কাছে গিয়ে দেখলাম দরজাটা ভেতর থেকে বন্ধ। বুঝলাম ও ভেতরে দরজা বন্ধ করেই কাজে ডুবে আছে। আমি দরজায় 2বার টোকা দিলাম। ভেতর থেকে অনির্বাণের গলা শোনা গেল। অনির্বাণ বলল, আমার কাজ শেষ হতে এখন বেশ দেরি হবে। ঘড়িতে দেখছি দুপুর 1টা বাজে। তুমি স্নান করে খাওয়া দাওয়া সেরে নাও। আমার কাজ মিটতে আরও অনেকটা সময় লাগবে, বুঝলে? শুধু শুধু এখানে অপেক্ষা করার কোনো দরকার নেই। খাওয়া দাওয়া সেরে নাও, তারপর বিকেলে কথা হবে। দরকার হলে একটু ঘুমিয়েও নিতে পারো, ঠিক আছে? ওর গলাতেই বোঝা যাচ্ছিল এখন কোনোভাবেই ওকে কাজ থেকে টেনে বের করা যাবে না।
আমি স্নান করে বারান্দায় বসেই সেই বিষয়টা নিয়ে ভাবতে লাগলাম। অনির্বাণ এখন ওই কেস রিপোর্ট আর পোস্টমর্টেম রিপোর্টগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখে ঠিক কী যে পেয়েছে তা আমার জানা নেই, কিন্তু বিষয়টা যে ভীষণ চিন্তার সেটা বেশ স্পষ্ট। একটা ছোট গ্রাম, আসলে পুরোপুরি গ্রামও নয়, গ্রামের চেয়ে একটু বড় একটা অঞ্চল বলা যায়। সেই ছোট্ট অঞ্চলে গত ৩-৪ বছরে প্রায় ৬ জন মেয়ে নিখোঁজ হয়েছে, আর ললিতাকে ধরলে সংখ্যাটা ৭। এমন কি থাকতে পারে এই জায়গায়? কোনো অদৃশ্য শক্তি কি কাজ করছে এখানে, নাকি মানুষের হাতেই সবকিছু ঘটছে? সবচেয়ে আশ্চর্যের বিষয়, প্রত্যেকটা মৃত্যুই যেন স্বাভাবিক নয়, প্রতিটাই রহস্যে ঢাকা। ভাবতে ভাবতেই আমার অস্বস্তি বাড়তে লাগলো। ভাত খেয়ে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম ঠিক মনে নেই। বিকেলে উঠে দেখলাম অনির্বাণ বসে বসে চা খাচ্ছে। আমি আমার ঘর থেকে বেরিয়ে এসে ওকে বললাম, কি হে ভাইয়া, কেস রিপোর্ট আর পোস্টমর্টম রিপোর্ট ঘেটে তুমি কি কি পেলে বলো দেখি। ভাইয়া, বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার আমার চোখে পড়েছে, সেগুলো একে একে বলছি। তুমি তার আগে এখানে বসো, তোমার জন্য আমি চায়ের ব্যবস্থা করতে বলছি। দেখো, 6টা কেসেরই কেস রিপোর্ট আমি খুব খুঁটিয়ে দেখেছি। প্রত্যেকটা কেসেই একটা আশ্চর্য রকমের সামঞ্জস্য পেয়েছি। সামঞ্জস্য কি রকম? 7টা মেয়ের সঙ্গেই যেসব ঘটনা ঘটেছে তারা প্রত্যেকেই অবিবাহিতা, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রত্যেকের শরীরেই হলুদ আর কর্পূরের চিহ্ন পাওয়া গিয়েছে। হলুদ আর কর্পূর? শরীরে ওইগুলো আসবে কেন? সেটাই হলো প্রশ্ন। এখন শোনো, যাদের পোস্টমর্টম রিপোর্ট আমাদের হাতে আছে, ললিতা সহ মোট 4 জনের, তাদের প্রত্যেকের শরীরে কর্পূর আর হলুদের স্পষ্ট চিহ্ন রয়েছে। তাহলে যাদের রিপোর্ট নেই? খুব সম্ভবত তাদের শরীরেও একই চিহ্ন ছিল, তবে এই ধারাবাহিকতা কাকতালীয় নয়। তার মানে ব্যাপারটা স্পষ্টভাবেই একটা নির্দিষ্ট দিকে এগোচ্ছে। অনির্বাণ, ব্যাপারটা কিন্তু আমার একদম ভালো লাগছে না। আচ্ছা, ললিতার কেসে যে নেক্রোফিলিয়ার কথা তুমি বলেছিলে, সেই চিহ্ন কি বাকি 3টে পোস্টমর্টম রিপোর্টও পাওয়া গিয়েছে? হ্যাঁ, শারীরিক নির্যাতনের স্পষ্ট প্রমাণ প্রত্যেকটা পোস্টমর্টম রিপোর্টেই মিলেছে। এমনকি প্রত্যেকের জনিতে সিমেনও পাওয়া গিয়েছে। আমি চমকে উঠতেই ও আবার বলল, তবে সেগুলো আইডেন্টিফাই করা হয়নি। তার কারণ খুব সোজা, পুলিশ কোনো তদন্তই করেনি, তাই সেগুলোর কোনো ফরেনসিক মিল বের করাই হয়নি। আচ্ছা অনির্বাণ, তাহলে তুমি কেস রিপোর্টে কি পেলে? যে 6টা কেস রিপোর্ট, মানে ললিতারটা ধরলে 7টা, তোমার কাছে এখন রয়েছে, সেগুলোকে ভালো করে পড়ে তুমি কি পেয়েছো? সেখানেও তো রহস্য। প্রতিটা কেস রিপোর্টই একটা বিশেষ উল্লেখ রয়েছে। সেটা হলো, মেয়েগুলো কেউই খুব সুন্দর ছিল না। আমি কারোর প্রতি অন্যায় বিচার করছি না, তবে মেয়েগুলো সম্পর্কে ধারণা ছিল যে তারা কেউই সুন্দর নয়। আর কেস রিপোর্টে তাদের সত্যিকারের ছবি আছে, সেগুলো দেখে তাদেরকে শ্যামবর্ণ বলা যেতেই পারে। বেশিরভাগই শ্যামবর্ণ, আর কারো কারো ক্ষেত্রে মুখের কিছুটা বিকৃতি আছে, অর্থাৎ সুশ্রী চেহারা নয়। আমি চমকে উঠলাম এবং বললাম, অনির্বাণ, তুমি আমাকে ললিতার ডায়েরিটা পড়তে বলেছিলে না? আমি ওটা পড়েছি। সেখানে ওই শেষের দুখানা পাতায়। অনির্বাণ আমার কথাটা মাঝপথে থামিয়ে দিয়ে বলল, জানি, শেষ দুটো পাতায় লেখা আছে কাকু আমাকে ওখানে নিয়ে যাবে বলেছে, ওখানে গেলেই আমাকে আরো সুন্দর দেখাবে। কি তাই তো? হ্যাঁ অনির্বাণ, হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক ঠিক এই কথাগুলোই লেখা রয়েছে ওখানে। কিন্তু জায়গাটা কোথায়? আর এই কাকুটাই বা কে? নিশ্চয়ই বাকি খুনগুলোর সঙ্গেও এর কোনো যোগাযোগ রয়েছে। অনির্বাণ, এই যে শরীরে কর্পূর আর হলুদের চিহ্ন, এই কথাটা তো পোস্টমর্টেম রিপোর্টেই রয়েছে, কিন্তু পুলিশ তো ললিতার পরিবারকে এইসব কিছু বলেনি।
তুমি ঠিকই বলেছ। পুলিশ এই কথাগুলো জানায়নি, আর আশা করা যায় বাকি 3টি কেসের ক্ষেত্রেও যাদের পোস্টমর্টম রিপোর্ট আমাদের হাতে আছে সেই পরিবারগুলোকেও পুলিশ এই তথ্য দেয়নি। তার মানে ইচ্ছাকৃতভাবেই লুকোনো হয়েছে। ঠিক তাই। আর এখানেই আসল বিষয়টা। এই ব্যাপারটা স্পষ্ট যে একটা ধর্মীয় যোগাযোগ তো রয়েছেই, সেটা প্রকাশ্যে এলে এই গ্রামে অস্থিরতা ছড়িয়ে পড়বে। আগের দিন থানায় ইন্সপেক্টর যে কথাটা আমাকে বলেছিল, এখন আমি ওর গুরুত্বটা বুঝতে পারছি। উনি ঠিকই বলছিলেন তাহলে। দেখো, যদি এই ঘটনার সঙ্গে কোনো সন্ন্যাসী বা তান্ত্রিক জড়িত থাকে তাহলে তাকে হাতে নাতে ধরতে হবে, না হলে কিছুই প্রমাণ করা যাবে না। কারণ আমাদের কাছে কোনো বডি নেই, আর পোস্টমর্টম রিপোর্টে যে সিমেন্ট পাওয়া গিয়েছে সেটাও আইডেন্টিফাইড নয়। তাহলে উপায়? উপায় একটাই উপায় আছে। যদি সত্যি কোনো তন্ত্র সাধনা বা ধর্মীয় আচারের পেছনে থাকে, তাহলে সেটা বুঝতে হলে আমাদের আবার বাকি 6টা পরিবারের সঙ্গে কথা বলতে হবে। শুধু তাই নয়, ললিতার পরিবারের সঙ্গেও আরও একবার বিস্তারিতভাবে কথা বলা দরকার। এখানেই হয়তো কোনো একটা সূত্র লুকিয়ে আছে। সেদিন অনির্বাণের সঙ্গে কেস নিয়ে আর বিশেষ কোনো কথা হলো না। ও আমাকে জানালো যে আগামীকাল ভোরেই বেরোবে। প্রথমে থানা থেকে বাকি 6টা পরিবারের ঠিকানা জোগাড় করবে, তারপর একে একে সেই বাড়িগুলোতে গিয়ে প্রত্যেকের মা বাবা বা পরিবারের লোকজনের সঙ্গে বিস্তারিতভাবে কথা বলবে। ও স্পষ্ট করে বলল যে এই কাজে ও আমাকে সঙ্গে নেবে না, কারণ বেশি লোক দেখলে পরিবারের মানুষগুলো ঘাবড়ে যেতে পারে এবং তখন সব তথ্য হয়তো দিতে চাইবে না। আগে তাদের মধ্যে বিশ্বাসটা গড়ে তুলতে হবে, তবেই ওরা মুখ খুলবেন। আমার জন্য ও আলাদা দায়িত্ব ঠিক করে দিল। আমার কাজ হবে গ্রামের লোকজনের সঙ্গে কথা বলে খোঁজ নেওয়া যে এই অঞ্চলে কোনো আশ্রম, মন্দির বা এমন কোনো জায়গা আছে কিনা যেখানে তন্ত্রাচার হয় বা কোনো সাধনা চলে কিংবা কোনো সন্ন্যাসী থাকেন। এই সিদ্ধান্তগুলো হয়ে যাওয়ার পর সেদিন আর কেস নিয়ে আমাদের মধ্যে বিশেষ কোনো কথাবার্তা হলো না। পরদিন সকালে আমাদের পরিকল্পনা অনুযায়ী অনির্বাণ তার কাজে বেরিয়ে গেল, আর আমি আমার কাজে। আমার কাজ ছিল গ্রামের বিভিন্ন মানুষকে জিজ্ঞাসাবাদ করে তথ্য সংগ্রহ করা, আর তার কাজ ছিল ওই নির্দিষ্ট 6টা বাড়িতে গিয়ে পরিবারের লোকজনদের সঙ্গে কথা বলা। আমাদের উভয়েরই ফিরতে বেশ বেলা হবে, তাই পূর্ব নির্ধারিত ছিল যে দুপুরবেলা গ্রামের মাঝখানে থাকা একটি হোটেলে আমরা দেখা করব এবং সেখানেই খাওয়া দাওয়া সেরে নেব। হোটেলটির নাম ছিল শৈলেন রেস্তোরাঁ বা এরকমই কোনো নাম আর কি। আমরা দুজনেই জানতাম যে আমাদের কাজের ধরন অনুযায়ী একটু দেরি হবে। কথা হয়েছিল 1টার সময় সেখানে দেখা করার। এইভাবে আমরা দুজনেই আমাদের যার যার কাজ নিয়ে বেরিয়ে পড়লাম। আমি আমার কাজ সেরে প্রায় 1:45 নাগাদ ওই রেস্তোরাঁয় পৌঁছলাম। দেখলাম অনির্বাণ আগেই সেখানে এসে বসে আছে। ওর পাশে ওর টেবিলে গিয়ে বসলাম। হ্যাঁ, আমিও অনেকগুলোই গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। এবার অনির্বাণকে সেগুলো জানানো দরকার। তবে অনির্বাণও মনে হয় কিছু তথ্য পেয়েছে, তবে সেগুলো আমাকে বলবে কি না তাহা এখনও নিশ্চিত নয়। আমাকে দেখতে পেয়ে অনির্বাণ বলল, এই যে বন্ধু, আমি খাবার অর্ডার দিয়ে দিয়েছি। ভাত, ডাল, আলু পোস্ত, আলু ভাজা, মাছের ঝোল, চাটনি, পাঁপড় আর পায়েস, এরকমই অর্ডার করেছি। এরপর ও বলল, এবার বলো তো কি কি তথ্য তুমি পেলে এতক্ষণ ঘুরে? আমি বলতে শুরু করলাম, হ্যাঁ ভাইয়া, অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। মানে তুমি যে খুঁজতে বলেছিলে ওইটাই আর কি, ওই আশ্রম বা কোনো তান্ত্রিকের ডেরা, এমন কোনো জায়গা আমি খুঁজে পেয়েছি। এখানে 5-6 বছর আগে একটি আশ্রম তৈরি হয়েছে। আশ্রমটা গ্রামের একদম শেষ প্রান্তে, ওই নদীর ধারের কাছেই। অর্থাৎ যেদিকটায় আমরা ওই জঙ্গল বা ওই রকম স্থানগুলো দেখতাম আমাদের গেস্ট হাউস থেকে, সেই জায়গায় একটু গভীরে আছে ওটা। আশ্রমটা দোতলা এবং সেখানে একজন সাধু বসবাস করেন। এই সাধু কোথা থেকে এসেছেন বা কিভাবে এসেছেন
তা কেউ বলতে পারল না। আবার দেখলাম সেই সাধুর অনেক ভক্ত এই গ্রামে আছে। সাধুর সঙ্গে বিভিন্ন অলৌকিক ক্ষমতার কাহিনী প্রচলিত। বলা হয় তিনি মন্ত্র বলে যে কারুর যা খুশি রোগ সারাতে পারেন। এছাড়াও সাধুর আশীর্বাদে নিঃসন্তান মহিলারা নাকি সন্তান ধারণ করতে পারেন। এই ধরনের অনেক কাহিনী গ্রামে এখন এই সাধুর সম্পর্কে প্রচলিত। অনির্বাণ এবার বলতে লাগলো, দেখো, আমি প্রথমে ওই 6টা পরিবারের ঠিকানা থানা থেকে জোগাড় করেছি। সেখানেও অমিয়বাবুর সঙ্গে এই বিষয়টি নিয়ে কথা হয়েছে, ওই হলুদ ও কর্পূরের চিহ্ন সম্পর্কিত বিষয়ে। ওনারাও বললেন ওনাদের ধারণা এটা কোনো সাধু বা তান্ত্রিকের কাজ হলেও হতে পারে, কিন্তু যেহেতু ব্যাপারটা ধর্মীয় অনুভূতির সঙ্গে সম্পর্কিত, তাই তারা বেশি নাড়াঘাটা করেননি। আমি বললাম ঠিক আছে, যখন নাড়াঘাটা হয়নি এবার গোপনে নাড়াঘাটা করতে হবে। আমি যেভাবে নির্দেশ দেব তারা সেইভাবেই কাজ করবে, আর যদি অন্যতা হয় কলকাতায় সরাসরি নালিশ করা হবে। অমিয়বাবু চুপচাপ আমার কথা শুনলেন, এবং শুধু তাই নয়, তিনি আমাকে কয়েকটি মন্দির এবং আশ্রমের খবরও দিলেন। সম্ভবত যে আশ্রমের কথা তিনি বলেছেন সে আশ্রমের খোঁজ তুমিও পেয়েছ। আমি এই আশ্রমটির অবস্থানও জোগাড় করেছি। এরপর আমরা ওই 6টা বাড়ির ঠিকানা পর পর সাজালাম। তারপর আমি একাই ওই 6টা বাড়িতে একে একে গিয়েছিলাম এবং সেখানে নিহত মেয়েগুলোর মা বাবার সাথে কথা বলেছিলাম। আমি জিজ্ঞেস করলাম, তা ওদের সঙ্গে কথা বলে তুমি কি জানতে পারলে অনির্বাণ? মানে কোনো বিশেষ পয়েন্ট বা সূত্র? হ্যাঁ, কয়েকটা বিষয় পেয়েছি। যেমন ধরো, ওই আশ্রমের সঙ্গে সম্পর্কিত তথ্য। ওই মেয়েগুলো নিখোঁজ হওয়ার আগে স্বল্প সময় বা কিছুদিন আগে একবার না একবার ওই আশ্রমে গিয়েছিল। এটা একটা গুরুত্বপূর্ণ মিল। দ্বিতীয়ত, যাদের পোস্টমর্টম হয়েছে, পুলিশ তাদের পরিবারকে নেক্রোফিলিয়ার কথাটা বলেছে, অর্থাৎ মৃতদেহের সঙ্গে যৌন মিলনের প্রমাণ। কিন্তু সেই সঙ্গে শরীরের কর্পূর ও হলুদের চিহ্ন পুলিশ উল্লেখ করেনি। এটা ভাববার বিষয়। আমরা এটাও বুঝতে পেরেছি। আর একটা মিল, এই 6টা পরিবারের মধ্যে 4টিতে একটি সাধারণ নাম শুনেছি। নামটি হলো শতদ্রু চৌধুরী। এই গ্রামেরই একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি। প্রায় সব মেয়েরই এই শতদ্রুবাবুর সঙ্গে বেশ আলাপ ছিল। মূলত শতদ্রুবাবু এদের গল্প শোনাতেন, সেখান থেকে তাদের সঙ্গে আলাপ গড়ে উঠেছিল। অনির্বাণ, ব্যাপারটা তো ক্রমে ক্রমে আরও জটিল থেকে জটিলতর হয়ে যাচ্ছে। তাহলে এরপর কি করবে ভাবছো? এরপর কি ওই শতদ্রু নামের লোকটার সঙ্গে তুমি দেখা করতে চাও? না, আগে আমি সন্ধ্যের দিকে একবার আশ্রমে যাব। একাই যাব, তবে ছদ্মবেশে। একবার ওই আশ্রমটা ঘুরে আসা খুব দরকার। এরপর যা পদক্ষেপ নেওয়া হবে তা ঠিক করব। ব্যাপারটা এত জটিল এবং সেন্সিটিভ যে বেশি হইচই করা চলবে না। তাই আমাদের প্রত্যেকটা পদক্ষেপ অত্যন্ত বুঝে শুনে এবং সাবধানে নিতে হবে। আমার মাথায় ক্রমেই পুরো ব্যাপারটা গোলমাল হয়ে যাচ্ছিল। এই শতদ্রু কে? ওই শতদ্রু নামের লোকটাই কি আশ্রমে মেয়েগুলোকে নিয়ে গিয়েছে, নাকি আদৌ এই আশ্রমের সঙ্গে ওই মেয়েগুলোর হত্যার কোনো যোগই নেই? সব মিলিয়ে বিষয়গুলো আমার মনের মধ্যে একেবারে তালগোল পাকিয়ে যাচ্ছিল। কি যে হচ্ছে কিছুই বোঝা যাচ্ছিল না। অনেকগুলো চরিত্র, জটিল বিষয়, রহস্য, নোংরা ঘটনা সব মিলেমিশে পড়ে আছে। আমি আর অনির্বাণ খাওয়া দাওয়া সেরে প্রায় 3টের দিকে গেস্ট হাউসে ফিরলাম। ফিরে আমি নিজের খাটে শুয়ে পড়লাম। অনির্বাণ একটা সিগারেট টানছিল বারান্দায় বসে। আমার কখন চোখ লেগেছে বুঝতে পারিনি। ঘুম থেকে উঠে দেখলাম অনির্বাণ নেই। ঘড়ির কাঁটায় তখন 5:30 বাজে। বুঝতে পারলাম অনির্বাণ সেই আশ্রমেই গিয়েছে। কখন ফিরবে তা সে কোনো কিছু বলেনি। আমি বসে বসে আমার কিছু উপন্যাসের কাজ করতে লাগলাম। সেই সব কাজ করতে করতে কখন রাত 8টা বেজে গিয়েছে তা বুঝতেই পারিনি। প্রায় 8:15 নাগাদ অনির্বাণ ফিরল, আর ও ফিরতেই আমি বললাম, কি গো অনির্বাণ, দেরি হলো এত? ওই আশ্রমে গিয়েছিলে নাকি? গিয়েছিলাম। এই অবধি বলার পরেই আমি লক্ষ্য করলাম ওর বেশভূষা। বাবা, একেবারে ভিখারি ধরনের ছদ্মবেশ।
এরপর অনির্বাণ বলল, শুধু আশ্রমে না, আরও বেশ কিছু জায়গায় গিয়েছিলাম। সব বলবো, অপেক্ষা করো। আগে পোশাকটা বদলে পরিষ্কার হয়ে আসি, তারপর সব কথা বলবো। ততক্ষণ তুমি বরং গেস্ট হাউসের বেয়ারাকে ডেকে 2 কাপ চা আর কিছু স্ন্যাক্সের অর্ডার দাও। অনির্বাণ ফ্রেশ হয়ে চায়ের টেবিলে বসল। ততক্ষণে গেস্ট হাউস থেকে চা আর ভেজ পকোড়া আমাদের ঘরে পৌঁছে গিয়েছে। এবার অনির্বাণ বলতে শুরু করলো, দেখো, আশ্রমে গিয়ে প্রথমেই যা দেখলাম সেটা হলো সাজসজ্জা। একেবারে সাদা মাটা, যেন মনে হয় কোনো গৃহত্যাগী পুরুষ এখানে থাকেন। সম্পূর্ণ সাদামাটা ছাপোষা জায়গা, এবং সেই মাঝখানে একজন সাধু বাবা বসে আছেন। তার বয়স অবশ্য খুব বেশি নয়, প্রায় 50-এর কাছাকাছি। দাড়ি প্রায় পেট পর্যন্ত ঝোলা, মাথায় টাক, গলায় রুদ্রাক্ষ, মাথায় লাল তিলক আর হাতে একাধিক ধরনের মালা। তিনি জপ করছেন। অনেক নারী পুরুষ ভক্ত তাকে ঘিরে বসে। আমিও তাদের মধ্যে গিয়ে বসলাম। সাধুর জপ শুনতে বেশ ভালোই লাগছিল, কিন্তু আমার কাজ তো জপ শোনা নয়। আমার চোখ আশ্রমের চারপাশ ঘুরছিল, কোনো অদ্ভুত কিছু দেখা যায় কিনা। তবে এতক্ষণ ঘুরেও আমি কোনো অস্বাভাবিকতা দেখতে পাইনি। নিরাশ হয়ে ফিরে আসার সময় দেখতে পেলাম, না না, দেখতে পেলাম বললে ভুল হবে, বলতে পারো শুনতে পেলাম, একজন ব্যক্তি আরেকজন বয়স্ক লোককে ডাকছেন, এই যে শতদ্রুদা, এদিকে শোনো। আমার কান তখনই তীক্ষ্ণ হয়ে উঠল। শতদ্রু নামটা আগে শুনেছি। নিখোঁজ মেয়েগুলোর ঘটনার সঙ্গে এই নামটি জড়িত বেশ কয়েকটি জায়গায়। যে দুজন লোকের মধ্যে কথোপকথন হচ্ছিল তাদেরকে অনুসরণ করলাম। বুঝতে পারলাম কোন ব্যক্তি শতদ্রু। যে ব্যক্তি ওকে প্রথম ডাকলো তার সঙ্গে কথা শেষ হওয়ার পর ধীরে ধীরে শতদ্রুবাবুর কাছে চলে গেলাম আমি। যদিও ওনার সঙ্গে এসব বিষয়ে কোনো কথা বলিনি, আমি শুধু ভিক্ষা চেয়েছি আর ওকে ফলো করে ওর বাড়িটা খুঁজে বের করেছি। গ্রামের লোকজনের কাছ থেকে খোঁজ নিয়ে আমি জানতে পেরেছি এই শতদ্রু নামে লোকটি গত প্রায় 10-11 বছর ধরে এই গ্রামে বসবাস করছে। শোনা যায় আগে সে বাইরে কোথাও চাকরি করত, মাঝে মাঝে অবশ্য গ্রাম ছেড়ে চলে যেত, তবে আবারও ফিরে আসতো। কিন্তু গত 5-6 বছর ধরে সে এখানেই স্থায়ীভাবেই বসবাস করছে। আচ্ছা অনির্বাণ, তোমার কি শতদ্রু লোকটাকে দেখে কোনো রকম সন্দেহ হলো? দেখো, সন্দেহ করার মতো ওর মধ্যে বিশেষ কিছু চোখে পড়েনি। আজ যেটুকুর কথাবার্তা শুনেছি, লোকটা অত্যন্ত অমায়িক, ভদ্র আর মার্জিত। তবে একটা কথা বলতে পারি, লোকটাকে না আমার ভীষণ চেনা চেনা লাগছিল। সেটা অবশ্য আমার মনের ভুলও হতে পারে, ঠিক জানি না। সেদিন কেস নিয়ে অনির্বাণের সঙ্গে খুব একটা কথা আর হলো না, কিন্তু আমার মনের ভেতরে একটা ধারণা ক্রমেই স্পষ্ট হয়ে উঠছিল। আমার দৃঢ়ভাবে মনে হচ্ছিল ওই সাধু বাবাই এই সম্পূর্ণ চক্রের সঙ্গে যুক্ত। আমার ধারণা ওই সাধু বাবাই নিজের জপ, তন্ত্র সাধনা কিংবা কোনো গোপন সাধনার উদ্দেশ্যে ওই কুমারী মেয়েগুলোকে ব্যবহার করেছেন। কারণ আমার মনে পড়ছিল বহু পুরনো কিছু লেখা আমি পড়েছি, যেখানে উল্লেখ আছে কিছু তান্ত্রিক সিদ্ধি লাভের উদ্দেশ্যে কুমারী মেয়েদের সঙ্গে, এমনকি কখনো তাদের মৃতদেহের সঙ্গেও যৌনাচারে লিপ্ত হয়। এই ধরনের ক্রিয়ার মাধ্যমে নাকি বিশেষ এক ধরনের পিশাচতন্ত্রে সিদ্ধি লাভ করা যায়। সেই কারণেই আমার ধারণা আরও দৃঢ় হচ্ছিল। এই আশ্রমে থাকা ওই তান্ত্রিক সাধু হয়তো নিজের সিদ্ধি লাভের লোভেই ওই মেয়েগুলোর শরীরকে ব্যবহার করেছে। ভাবনাটা যতই মাথার ভেতর ঘুরছিল ততই গা শিউরে উঠছিল আমার। পরদিন সকালে আমার ঘুম ভাঙতে দেরি হচ্ছিল একটু। হঠাৎই অনির্বাণের ঠেলায় ঘুম ভেঙে গেল। অনির্বাণ আমাকে ডেকে তুলে বলল, ভাইয়া শোনো, আমার খুব দরকারি একটা কাজ পড়ে গিয়েছে, বুঝলে। আমাকে এখনই একবার কলকাতা যেতে হবে, আর 15-20 মিনিটের মধ্যেই একটা ট্রেন আছে। আমি এখনই বেরোচ্ছি। এখান থেকে ট্রেন ধরে সোজা কলকাতা যাব, আর আজই সন্ধ্যের মধ্যেই আবার ফিরে আসবো। আমি কিছু বলবার আগেই ও আবার বলল, তোমার কোনো চিন্তা নেই, তুমি এখানেই থাকবে আর চারপাশের পরিস্থিতির ওপর ভালো করে নজর রাখবে। কলকাতায় আমি বাড়িতেও একবার যাব, শুধু কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করব, আর সেটুকু হলেই ফিরে আসবো, ঠিক আছে? আমি কিছু বলতে যাব তার আগেই অনির্বাণ আবার বলে উঠল,
আর হ্যাঁ, সম্ভব হলে আজ তুমি একবার ওই সাধু বাবার আশ্রমটা ঘুরে এসো। বাট ঠিক আছে, কিন্তু তোমার এত জরুরি কাজটা কি সেটা কি বলবে একটু? সময় এলে জানতে পারবে। এখন শুধু যেভাবে বলছি সেভাবেই কাজ করে যাও। এই কথা বলেই অনির্বাণ তাড়াহুড়ো করে বেরিয়ে গেল। আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চা পান সেরে আশ্রমে যাওয়ার জন্য তৈরি হয়ে নিলাম। এই আশ্রমটায় আমি এর আগে কখনোই আসিনি, অনির্বাণে শুধু গিয়েছিল। তাই পথে কয়েকজন গ্রামবাসীর কাছে জিজ্ঞাসা করে নিলাম যে কোন দিক দিয়ে গেলে আশ্রমে পৌঁছানো যায়। কিছুক্ষণের মধ্যেই আমি সেখানে পৌঁছলাম। দেখলাম সাধু বাবা তখন গভীর ধ্যানমগ্ন হয়ে বসে আছেন। তাকে ঘিরে রয়েছে তার ভক্তবর্গ, নারী পুরুষ মিলিয়ে বেশ খানিকটা লোক। কিন্তু সেই ভক্তদের মধ্যে দুজনকে আমার চোখ বিশেষ করে টানল। দুজনেই কম বয়সী ছেলে। একজন যেন সাধু বাবার ডান হাত আর অন্যজন বাম হাত। সাধু বাবা ইশারা করলেই তারা সব কাজ নিখুঁতভাবে করে দিচ্ছে। ভক্তদের বসানো, প্রসাদ দেওয়া, শৃঙ্খলা বজায় রাখা সবকিছুই তাদের তত্ত্বাবধানে। আশ্রমের সামগ্রিক ব্যবস্থাপনা দেখে সত্যিই অবাক হতে হলো। পরিষ্কার পরিচ্ছন্ন, সুশৃঙ্খল, কোথাও কোনো বিশৃঙ্খলার চিহ্ন নেই। বাইরে থেকে দেখলে মনে হয় এখানে কোনো রকম নোংরা বা অসৎ কাজ চলার প্রশ্নই ওঠে না। কিন্তু আমার অভিজ্ঞতা বলে উপরের চাকচিক্যই সবসময় সত্যের প্রতিফলন নয়। অনেক সময় আসল কুৎসিত সত্যটা সেই নিখুঁত সাজসজ্জার আড়ালেই লুকিয়ে থাকে। আমি চুপচাপ চারপাশটা লক্ষ্য করতে লাগলাম। মনে মনে ভাবছিলাম, এই ভণ্ড সন্ন্যাসীর উপর আমার যে পুরনো সন্দেহ, সেটা কি তবে একেবারেই ভুল, নাকি এই অতিরিক্ত শুদ্ধতা আর শৃঙ্খলাই কোনো গভীর ষড়যন্ত্রকে আড়াল করে রাখার কৌশল? আমার সন্দেহ আরও গাঢ় হয়ে উঠল। আশ্রমে এসে এতক্ষণে যে একটিমাত্র নতুনত্ব ও অভিনব ঘটনা আমার চোখে পড়ল, সেটাই এখানে সংক্ষেপে লিখে রাখছি। সন্ন্যাসীর যজ্ঞ শেষ হওয়ার পর একজন মধ্যবয়সী মহিলা তার বছর 15 মেয়েটিকে সঙ্গে নিয়ে ধীরে ধীরে সাধু বাবার কাছে এগিয়ে গেলেন। ভক্তদের ভিড় তখন কিছুটা পাতলা হয়েছে। সেই মহিলা কাঁপা গলায় বললেন, বাবা, আমার মেয়েটার পেটে বড় অসুখ গো। মাসের মধ্যে প্রায় 20 দিনই পেট খারাপ থাকে। ডাক্তার দেখিয়েছি, ওষুধও খাইছি, কিন্তু কিছুতেই পুরো সারে না। আপনি একটু উপায় বাতলে দিন না বাবা, বাচ্চাটার খুব কষ্ট। সাধু বাবা ধ্যানমগ্ন চোখ মেলে মেয়েটার দিকে তাকালেন। সেই দৃষ্টিটা আমার মোটেই ভালো লাগলো না। অদ্ভুত একরকমের স্থিরতা, যেন অতিরিক্ত মনোযোগ। তিনি ধীরে ধীরে হাত বাড়িয়ে মেয়েটির গালে হাত বোলালেন। তারপর আলতো করে গাল টিপে বললেন, খুকি, তোর কোনো চিন্তা নেই রে, একেবারেই নেই। এই মনে প্রাণে ঈশ্বরকে ডাক, সব ঠিক হয়ে যাবে। এই কথাগুলো বলতে বলতে তিনি পাশে রাখা থালা থেকে একটা চকচকে লাল আপেল তুলে দিলেন। আপেলটা দেখে আমার মনে হলো সেটার উপরেও যেন বিশেষ যত্ন নেওয়া হয়েছে। সাধু বাবা সেই আপেলটি মেয়েটির হাতে দিয়ে বললেন, এই নে, এটা পবিত্র আপেল, আজ রাতে খেয়ে নিবি, দেখবি পেটের সব অসুখ সেরে যাবে। আর যদি সত্যি সেরে যায়। এখানে এসে তিনি থামলেন একটু। তাহলে আবার এখানে আসবি, তোকে আমার দরকার। শেষ কথাটা বলার সময় তার গলায় এমন একটা সুর ছিল যা আমার বুকের ভেতর অজানা অস্বস্তি জাগিয়ে তুলল। মেয়েটি ভয় আর ভক্তিতে মিশ্রিত দৃষ্টিতে মাথা নাড়ল। তার মা দুহাতে জোড় করে বারবার প্রণাম করতে লাগলেন। দৃশ্যটা বাইরে থেকে দেখলে একেবারেই স্বাভাবিক। একজন অসহায় মা, এক অসুস্থ মেয়ে,
আর এক দয়ালু সাধুর আশীর্বাদ। কিন্তু কেন জানি না আমার মনে হচ্ছিল এই আপেলটার ভেতরেই লুকিয়ে আছে এমন কিছু যার পরিণতি মোটেও শুভ নয়। অনির্বাণের কলকাতা থেকে ফেরবার কথা ছিল বিকেল 5টা নাগাদ, কিন্তু প্রায় রাত 8:30 বেজে যাওয়ার পরেও সে না ফেরায় আমার মনে কিছুটা উৎকণ্ঠা তৈরি হলো। আমি ওকে খুঁজতে বাইরে বেরোবার জন্য তৈরি হচ্ছিলাম, তখনই দেখলাম সে গেস্ট হাউসে ঢুকছে। মুখে অদ্ভুত এক গাম্ভীর্য ঝলকাচ্ছে। সে ঘরে ঢুকতে আমি বললাম, কি হে অনির্বাণ, তোমার দেরি হলো যে এত? তার উত্তরে সে কিছু না বলে ধীরে ধীরে বলল, ভায়া একটু চায়ের অর্ডার দাও, আমি জামা কাপড়টা ছেড়ে একটু ফ্রেশ হয়ে আসি, তারপর কথা হবে। মিনিট 5 মধ্যেই চা এসে পৌঁছলো। আমি চায়ের কাপ হাতে নিয়ে বললাম, এবার তো বলো ঠিক কি হয়েছে, তা কলকাতায় কেন গিয়েছিলে? অনির্বাণ একদম চুপ করে রইল। তারপর খুব ধীরে, শান্ত, অলস্য ধরা একটি স্বরে বলল, সবটা ঠিক সময় জানতে পারবে। এখনকার জন্য শুধু বলি, ডোন্ট জাজ আ বুক বাই ইটস কভার, ঠিক আছে? বাকিটা কয়েকদিনের মধ্যেই স্পষ্ট হয়ে উঠবে। অনির্বাণের শেষ কথাগুলো আমার মনে সবকিছুই তালগোল পাকিয়ে দিচ্ছিল। ও কি করতে চাইছে, কেন চাইছে, ওর মাথায় আসলে কি চলছে, সবকিছুই আমার কাছে রহস্যময় ছিল। কেন সে ওই শেষ কথাগুলো বলল? কোনো গুরুত্বপূর্ণ সূত্র পেয়েছে কি? সেটাও সে স্পষ্টভাবে জানাচ্ছিল না। এভাবে আমাকে অপেক্ষা করাতে এবং গোপনে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়াতে আমার অস্বস্তি হচ্ছিল বেশ। অথচ আমি জানতাম, এখন যদি ওকে জিজ্ঞাসা করি, অনির্বাণ অতিরিক্ত কিছুই বলবে না। কি করা যাবে? কিছুই না, একরকম অগোছালো অবস্থা। পরের কয়েকদিন ধরে অনির্বাণ প্রতিদিন সকালে বের হতো এবং রাতের সময় করে ফিরত। আমি নিজের মতো গেস্ট হাউসে বসে উপন্যাসের কাজ করতাম বা কখনো চারপাশে একটু হেঁটে ঘুরে আসতাম। তার বেশি কিছুই করার হতো না। অনির্বাণ কোথায় যায়, কি করে, আমাকে কিছুই বলতো না। বাড়ি ফিরলেও সে নিজের মতো স্টাডি ঘরে গিয়ে বসে লেখালেখি আর পড়াশোনা করত। আমি কিছু জিজ্ঞেস করলেও বা এড়িয়ে যেত বা বলতো, সময় এলে সব জানতে পারবে। বেশ কয়েকদিন এমন করে চলবার পর একদিন হঠাৎ অনির্বাণ বলল, আজকে ভাত খেয়ে দুপুরে ভালো করে ঘুমিয়ে নেবে, কেমন? কারণ আজকে আমরা নৈশ অভিযানে বের হব। আজকেই হবে এই সকল রহস্যের উন্মোচন, সুতরাং তৈরি থেকো। আমি সত্যি কিছুই বুঝতে পারিনি। অনির্বাণ এই কদিনে কি করলো, কিভাবে রহস্যের সমাধান করলো? আজকের নৈশ অভিযান কোথায় হবে, কার বিরুদ্ধে আমাদের অভিযান, আমার কাছে সবকিছুই একেবারে অজানা। এই অভিযানের ফলাফল কি হবে আর কেন আমরা এটা করছি? সবচেয়ে বড় প্রশ্ন, এই অভিযান কেন? আমি কিছুই জানি না, তবুও এই অভিযানের সঙ্গী আমি। মাঝে মাঝে অনির্বাণ এমন সব কাণ্ডকারখানা করে যে আমার সত্যিই ভীষণ রাগ হয়। সারা দিন কেটে গেল উত্তেজনার মধ্যে। কি হতে চলেছে নৈশ অভিযানে, সামনে কি অপেক্ষা করছে, অনির্বাণ কিভাবে পুরো কাণ্ড সাজিয়েছে, আমাদের টার্গেট ঠিক কি, সব কিছু অজানা। বারবার ভাবার চেষ্টা করলেও কিছুই মাথায় আসছিল না। তাই অনির্বাণের কথা মতো দুপুরে খাওয়া দাওয়ার শেষে আমি ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙল প্রায় সন্ধ্যা 6টা নাগাদ। উঠেই দেখলাম অনির্বাণ বাড়িতে নেই। কি জানি কোথায় বেরিয়ে গিয়েছে, কি করছে, সবই অজানা। সে ফিরে এলো প্রায় সন্ধে 8:30 নাগাদ। বাড়ি ফিরে বলল, আমরা বেরোবো ঠিক রাত 10টায়। সেই মতো আমরা খাওয়া দাওয়া শেষ করে প্রস্তুত হলাম। অনির্বাণ বলল, আচ্ছা শোনো, আমরা পায়ে হাঁটা পথে এগোবো। হ্যাঁ, কিন্তু যাচ্ছি কোথায় আমরা? এবারও সে কোনো উত্তর দিল না, শুধু বলল, তোমার পিস্তলটা সঙ্গে রেখো।
ওর এই কথাতেই আমি বুঝতে পারলাম আজকের নৈশ অভিযান প্রাণঘাতী হতে পারে, তাই পিস্তলটা সঙ্গেই রাখলাম। আমরা ঠিক রাত 10টা নাগাদ হাঁটা শুরু করলাম। আশ্রমের দিকেই আমরা এগোচ্ছিলাম, কিন্তু হঠাৎ অনির্বাণ রাস্তাটা বাঁক নিয়ে অন্য দিকে মোড় দিল। আমি ওর পেছন পেছন চললাম। রাত 10টা হলেও গ্রামের অধিকাংশ এলাকায় নিস্তব্ধ, সবাই ঘুমিয়ে গিয়েছে। তবে আমরা ঠিক কী কাজে যাচ্ছিলাম তা এখনও অস্পষ্ট। প্রায় 15 মিনিট হাঁটার পর আমরা এসে পৌঁছালাম নদীর কাছাকাছি। সেটা নদীর প্রবাহমান জলের আওয়াজে আমি টের পাচ্ছিলাম। অনির্বাণ কোনো একটা ঝোপের দিকে এগিয়ে গেল, আর আমিও ওর পিছনে এগিয়ে গেলাম। দেখলাম পাশাপাশি দুটো পুলিশের জিপ দাঁড় করানো আছে, অত্যন্ত গোপনভাবে। সেখান থেকে আমাদের দেখতে পেয়ে বেরিয়ে এলেন ইন্সপেক্টর অমিয় রায় এবং অত্যন্ত অবাক করে আমাদের দাসবাবু। আমি বুঝতে পারলাম না যে ঠিক কি হচ্ছে ব্যাপারটা। দাসবাবু এখানে কি করে এলেন? ওনার তো থাকার কথা কলকাতায়। তাহলে কি অনির্বাণ ওনাকে কোনো কারণে ডেকে পাঠিয়েছেন? কি জানি কি হচ্ছে। অনির্বাণ ওদের সঙ্গে গোপনে কী সব কথা বলল, তারপর আমার দিকে ফিরে বলল, প্রস্তুত হও। আমরা প্রস্তুত হলাম। আমি, অনির্বাণ, দাসবাবু, অমিয়বাবু এবং সাথে আরও 3-4 জন পুলিশ কনস্টেবল। আমরা ধীরে ধীরে বনের মধ্যে দিয়ে একটা ঝুপড়ির দিকে এগিয়ে গেলাম। সেখানে গিয়ে একটা অদ্ভুত শব্দ, একটা অদ্ভুত গোঙানির শব্দ। এ কি? এই তো কোনো মেয়ের আওয়াজ। কি হচ্ছে ওখানে? আমি অনির্বাণকে জিজ্ঞেস করলাম, কিন্তু সে আমার মুখে আঙুল রাখতে বলল। ওর হাতে পিস্তল বার করা, পুলিশের সবার হাতে পিস্তল। আমরা এখন একটা গাছের আড়ালে দাঁড়িয়ে আছি, আর তখনই দেখা গেল একটা মৃদু টর্চ জ্বালিয়ে একটা ছায়ামূর্তি ধীরে ধীরে হেঁটে এগিয়ে আসছে ওই বাড়িটার দিকেই, মানে ওই ঝুপড়িটার দিকে। অন্ধকারে একেবারেই মুখটা বোঝা গেল না। ওই ছায়ামূর্তি এসে ঝুপড়ির দরজায় দুবার টোকা দিতেই সেটা ভেতর থেকে কেউ একজন খুলে দিল এবং সেই ছায়ামূর্তিটি প্রবেশ করলো ভেতরে। সেই ছায়ামূর্তিকে দেখে যেন গোঙানির আওয়াজটা আরও বেড়ে গেল ভেতর থেকে। তখনই পুলিশ বাহিনীর প্রত্যেকে আর অনির্বাণ এবং ওদের দেখা দেখি আমিও আমার পিস্তল নিয়ে সোজা গিয়ে ঢুকলাম সেই ঝুপড়ির মধ্যে। ঝুপড়ির দরজা পুলিশ কনস্টেবলরা লাথি মেরে ভেঙে দিয়েছে। ঘটনাটা ঘটল চোখের পলকে। ঘরের ভেতরে থাকা প্রথম ছেলেটি ছুরি নিয়ে উন্মত্তের মতো তেড়ে এলো। পুলিশ কনস্টেবলরা এক মুহূর্ত সময় নষ্ট না করে সরাসরি ফায়ার করার দিকে এগিয়ে গেল এবং গুলিতে সেই ছেলের বুক ঝাঁঝরা করে দিল। কিন্তু ঝুপড়ির বাইরে যে আরও একজন ছিল সেটা আমরা কেউ লক্ষ্য করিনি। ঠিক সেই সময় ঝুপড়ির পাশের অন্ধকার গলি থেকে দ্বিতীয় এক ছেলে তড়িঘড়ি করে ফিরছিল। সে হয়তো কোনো কাজে দূরে গিয়েছিল, কিন্তু পুলিশের অতর্কিত হানা দেখে হকচকিয়ে গিয়ে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। সে হাতের কাছে থাকা একটা ভারী লোহার রড নিয়ে আচমকা অমিয়বাবুর মাথায় হামলা চালায়। অমিয়বাবু এর জন্য মোটেই প্রস্তুত ছিলেন না, কিন্তু অভিজ্ঞতার খাতিরে শেষ মুহূর্তে বিপদ টের পেয়েই নিজের হাতটা মাথার উপরে আড়াল করে পেতে দেন, আর রডটা ওর হাতে সজোরে আঘাত করায় একটা হাড় ভাঙার মটমট শব্দ হলো। কিন্তু ওর মাথাটা রক্ষা পেল। অমিয়বাবু যন্ত্রণায় আর্তনাদ করে উঠল। ঠিক তখনই পাশ থেকে দাসবাবুর রিভলভার গর্জে উঠল। দাসবাবু অত্যন্ত ক্ষিপ্রতার সঙ্গে সেই লোকটার পা লক্ষ্য করে ফায়ার করলেন, কিন্তু ব্যালেন্স হারিয়ে ছেলেটা যখন পড়ে যাচ্ছিল তখন দ্বিতীয় গুলিতে দাসবাবু ওকে ধরাশায়ী করে ফেললেন। সেই ছেলেটা রক্তাক্ত অবস্থায় ঝোপের মুখে আছড়ে পড়ল। বাইরের দৃশ্য দেখার জন্য তড়িঘড়ি গিয়ে দেখলাম এটা আর একটা ছেলে, অর্থাৎ আশ্রমে সন্ন্যাসীর বাম হাত। তখন ভেতরে বারুদের নীলচে ধোঁয়া থমথম করছে। অনির্বাণ ধীর পায়ে সেই বয়স্ক লোকটির দিকে এগিয়ে গেল। এরপর আমার চোখে গেল সেই মেয়েটির দিকে। আরে, এ তো সেই বাচ্চা মেয়েটি
যাকে ওর মা সেদিন আশ্রমে নিয়ে এসেছিলেন, তাও এখানে কেন? আমার বুকটা ভয়ে কেঁপে উঠল। এরপর আমি দেখলাম অনির্বাণ নিজে তার রিভলভার স্ট্রেট তাক করে রেখেছে একটা বয়স্ক লোকের দিকে। তাকে আমি দৃঢ় কণ্ঠে বলতে শুনলাম, আর নাম ভাঁড়িয়ে কোনো লাভ নেই ইফতিকার আহমেদ, তোর সব পরিচয় ফাঁস হয়ে গিয়েছে। তুই এখানে এসে যে নোংরামিটা করছিলি তার সব পর্দা আমি ফাঁস করে দিয়েছি। ওদিকের লোকটা বলে উঠল, সেই দিকটি কি আবার এখানে? তোর থেকে কি ছাড়াল নেই রে আমার? ইফতিকার, পালাবার পথ তোর বন্ধ। অকারণে আর রক্তপাত করিস না, এই বাচ্চা মেয়েটাকে ছেড়ে দে, তোর খেলা শেষ। শেষ কি না সেটা আমি ঠিক করবো টিকটিকি। মরতে যখন হবেই তোকে সাথে নিয়েই মরবো। ইফতিকার আচমকা ওর কোমর থেকে একটা ছোট অটোমেটিক পিস্তল বের করে সরাসরি অনির্বাণের বুক লক্ষ্য করে গুলি করে দিল। অনির্বাণ অমানসিক ক্ষিপ্রতায় একপাশে ঝাঁপ দিয়ে বাঁচালো নিজেকে, কিন্তু সেই গুলিটা পেছনে থাকা এক তরুণ কনস্টেবলের কাঁধে ফুঁড়ে বেরিয়ে গেল। কনস্টেবলটি যন্ত্রণায় কোঁকিয়ে উঠে ধপ করে বসে পড়ল মাটিতে। অনির্বাণ মেঝেতে শোয়া অবস্থাতেই সেকেন্ডের ভগ্নাংশে নিজের স্মার্ট মুভটা নিল। ও জানে ইফতিকার এখন দ্বিতীয় গুলি ফায়ার করার জন্য তৈরি হচ্ছে। ও নিচ থেকেই শুয়ে শুয়ে নিখুঁত নিশানায় ইফতিকারের ডান পায়ের হাঁটু লক্ষ্য করে গুলি ছুঁড়ল। গুলির আঘাতে ইফতিকার টাল সামলাতে না পেরে যন্ত্রণায় চিৎকার করে হাঁটু চেপে কাতরাতে কাতরাতে বসে পড়ল মেঝেতে। ওর হাতের রিভলভারটা তখনও নড়বড়ে অবস্থায় ওই হাত পা বাঁধা মুখ বাঁধা মেয়েটির দিকে ঘোরালো। ইফতিকারের চোখে তখন খাঁচায় বন্দি পশুর মতো হিংস্রতা। তারপর সে গর্জন করে উঠল, যদি পুলিশ বা তুই এক পাও এদিকে বাড়াস তাহলে মেয়েটাকে এখানেই গুলি করে উড়িয়ে দেব। অনির্বাণ তখনও মেঝের ওপর হাঁটু গেড়ে বসা। ওর চোখে মুখে তখনও এক ভয়ঙ্কর শীতলতা। ও বুঝল ইফতিকার এখন সবচেয়ে নৃশংস চালটা চালবে। ও ধীর স্বরে বলল, ইফতিকার, তুই নিজের ভালো চাস তো অস্ত্র ফেল। কিন্তু ইফতিকার তখন উন্মাদ। ওর ট্রিগার টেপার আগেই অনির্বাণ নিজের জীবনের শ্রেষ্ঠ স্মার্ট মুভটা নিল। ও হঠাৎ বন্দুকের একটা খালি ম্যাগাজিন যা পাশে পড়েছিল সেটা বাঁ হাত দিয়ে ইফতিকারের দিকে ছুঁড়ে মারল। ইফতিকার বিচলিত হয়ে মেয়েটার মুখ থেকে বন্দুক সরিয়ে অনির্বাণের দিকে তাক করল। কিন্তু অনির্বাণ আর এক মুহূর্ত অপেক্ষা করল না। ওর মুখে আমি এমন রাগ, এমন অভিব্যক্তি এর আগে দেখিনি। ও নিজের রিভলভার থেকে পরপর 4টে গুলি করল। সব কটা গিয়ে লাগলো ওই ব্যক্তির শরীরের উপর ভাগে, কোনোটা বুকে, কোনোটা গলায়, কোনোটা মুখে, কোনোটা মাথায়। চারদিকে রক্ত ভেসে যাচ্ছে। ভয়ানক দৃশ্য। 4টে গুলি ইফতিকারের বুক আর মাথা ঝাঁঝরা করে দিল। ওর দেহটা উল্টে গিয়ে পড়ল ঝুপড়ির খুঁটির ওপর, আর তারপর নিথর হয়ে ধুলোয় লুটিয়ে পড়ল। ইফতিকারের নিথর হাত থেকে রিভলভারটা ছিটকে পড়ল মেয়েটির পায়ের কাছে। অনির্বাণ উঠে দাঁড়িয়ে ওর পাঞ্জাবির ধুলো ঝাড়ল। ওর কপালে সামান্য ঘামের রেখা, কিন্তু চোখের দৃষ্টি শান্ত। ও অমিয়বাবুর দিকে তাকিয়ে বলল, অমিয়বাবু, আপনার হাতটা তাড়াতাড়ি ব্যান্ডেজ করা দরকার, আর এই জঞ্জালগুলোকে এখান থেকে সরানোর ব্যবস্থা করুন। ওই মেয়েটা তখন ভয়ে অজ্ঞান হয়ে গিয়েছে। হাত পা বাঁধা অবস্থাতেই পুলিশ কনস্টেবলরা তাকে ধরে টরে জিপের দিকে নিয়ে গেল। বাকিরা এসে এখানকার ডেড বডিগুলোকে অপসারণের কাজ শুরু করলো। আমার মাথায় ঢুকছে না কিছুতেই যে চোখের নিমেষে কি হয়ে গেল এসব। এই ছেলে দুটোই বা এখানে কেন, আর ওই লোকটাই বা কে, আর এই মেয়েটাকেই বা তারা এখানে এনেছে কি করতে? কিছুই বুঝতে পারছি না। ঝুপড়ির বাইরে তল্লাশি করার সময় পুলিশ কনস্টেবলরা দ্বিতীয় সেই ছেলেটির মরদেহের পাশে কয়েক প্যাকেট কর্পূর দেখল পড়ে থাকতে। আমি অনির্বাণকে জিজ্ঞেস করলাম ব্যাপারটা কি। ও আমার কোনো কথায় উত্তর দিল না। ও আমার কোনো কথায় উত্তর না দিয়ে শুধু বলল, এখন বাড়ি চলো,
কাল সকালে সব রহস্য খোলসা হবে। আগে উত্তেজনা প্রশমন করা দরকার। জিপে ওঠার আগে অনির্বাণ অমিয়বাবুর জখম হাতটার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। ওর পাঞ্জাবিতে কাদা আর রক্তের দাগ, কিন্তু চোখ দুটো তখনও জ্বলছে। ও শুধু বিড়বিড় করে বলল, ওই কুরকুরের প্যাকেটগুলো দেখছো? ওটাই পিশাচটার বিকৃত রুচির প্রমাণ। ও বেঁচে থাকলে আরো কত মেয়ের প্রাণ যেত তার এই উত্তানে। আজ রাতে অন্তত একটা নরকের আগুন নেভাতে পারলাম। পুলিশের জিপে বাড়ি ফিরলাম। হ্যাঁ, আমি একাই ফিরলাম গেস্ট হাউসে। তার কারণ অনির্বাণ এখন থানায় গিয়েছে, তার বেশ কিছু কাজ বাকি রয়েছে। সে আমায় বলল গেস্ট হাউসের দরজা খোলা রাখতে, যাতে সে ভোররাত্রে ফিরে সেখানে কোনো সমস্যা ছাড়াই ঢুকতে পারে। আমি ওর কথা মতো কাজ করলাম, কিন্তু আমার মন তখনও প্রবলভাবে উত্তেজিত। আমার যেন সহন হচ্ছে না এই অপেক্ষা। কি হতে চলেছে? কালকে অনির্বাণ কোন রহস্যের উন্মোচন করবে? আর ওই লোকটাই বা কে? এ তো সাধু বাবা নয়। আর হ্যাঁ, আমি ওই ঘরের মধ্যে কর্পূর আর হলুদ এই দুটোই লক্ষ্য করেছি। তাহলে ব্যাপারটা কি? এখানেই কি চলতো সেই নারকীয় কাজ? কি জানি। কালকে অনির্বাণই সবটা খোলসা করবে। পরের দিন সকাল 10টা নাগাদ আমরা সকলে থানার বৈঠকখানায় মিলিত হলাম। সেখানে উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের দাসবাবু, এখানকার পুলিশকর্তা অমিয়বাবু, অনির্বাণ, আমি, ললিতার মা বাবা এবং আরও প্রায় 10 জন লোক, যারা হয়তো ওই নারকীয়তার শিকার হওয়া বাকি মেয়েগুলির পরিবারের সদস্য। অনির্বাণ এবার বলতে শুরু করলো, আপনারা সকলেই জানেন আজকে আমরা কেন এখানে জড়ো হয়েছি। অবশ্যই কারণটা সুখকর নয়, অত্যন্ত নিন্দনীয় এবং নোংরা এক নারকীয় ঘটনার রহস্য উন্মোচনের উদ্দেশ্যে আমরা এখানে একত্রিত হয়েছি। প্রথমে বলি বিষয়টা কি। গত প্রায় 4-5 বছরে মোট 6 জন কুমারী মেয়ে এই গ্রাম থেকে নিখোঁজ হয়েছিলেন এবং পরে তাদের মৃতদেহ নদীর ধারে বা অন্যত্র পাওয়া গিয়েছে। তাদের শরীরে স্পষ্ট ধর্ষণ এবং শারীরিক অত্যাচারের চিহ্ন ছিল। তবে এই এলাকার পুলিশ সেই মৃত্যুর যথাযথ তদন্ত করেনি। কেন? এই কারণ সাধারণ মানুষকে কখনো বলা হয়নি। আসল কারণটি হলো, যেসব মেয়েরা নিখোঁজ হয়েছিল এবং পরে মারা গিয়েছে তাদের প্রত্যেকের শরীরে কর্পূর ও হলুদের চিহ্ন পাওয়া গিয়েছে। পাশাপাশি তাদের মৃতদেহে নেক্রোফিলিক অ্যাটাকের লক্ষণ ছিল, অর্থাৎ মৃত্যুর পরও যৌন নির্যাতন হয়েছে, যা অত্যন্ত নৃশংস এবং অপরাধজনক। পুলিশ কেন এই তদন্ত করেনি? কর্পূর ও হলুদের উপস্থিতি দেখে তারা ধরে নিয়েছিল এই কাজ নিশ্চয়ই এখানকার সেই আশ্রমের সন্ন্যাসীর। হ্যাঁ, যার ভক্ত সংখ্যা এখানে প্রচুর। সেই সন্ন্যাসীকে অ্যারেস্ট করলে বা আশ্রমে রেড করলে সম্ভবত এই অঞ্চলের ধর্মীয় স্থিতিশীলতা বিঘ্নিত হবে। তাই ধর্মীয় সংবেদনশীলতা বজায় রাখার কারণে পুলিশ এই কেসগুলোর কোনো রকম তদন্ত করেনি। আমার এই তদন্তে অনুপ্রবেশ কিভাবে হলো? সর্বশেষ 7ম ভিকটিম ললিতার মা বাবা সন্ময়বাবু এবং সুবলা দেবী আমাকে এই কাজে নিযুক্ত করেছিলেন। তাদের কথাতেই আমি এখানে এসেছি। তদন্ত ক্রমে এগোতে এগোতে মূল সন্দেহ পৌঁছল সেই আশ্রমের দিকে। পুলিশের ডেটা রুম থেকে প্রতিটি কেস রিপোর্ট এবং যেসব ক্ষেত্রে পোস্টমর্টম রিপোর্ট রয়েছে আমি সেগুলো সব জোগাড় করে খুঁটিয়ে পড়েছি। দেখেই আমার একটাই ধারণা তৈরি হয়েছে, এই মেয়েগুলিকে কেউ বিশেষ প্রলোভন দেখিয়েছে বা তাদের দুর্বল দিক খুঁজে পেয়েছে। সেই দুর্বলতাকে কেন্দ্র করে প্রথমে অপহরণ, এরপর ধর্ষণ, যৌন নির্যাতন, খুন এবং পরবর্তী সময়ে পুনরায় যৌন মিলন। এটাই এই কেসের মূল রহস্য। তবে এই কেসের মূল অপরাধী সেই সন্ন্যাসী নন। প্রকৃত অপরাধী ইচ্ছাকৃতভাবেই সন্দেহের মুখ ঘোরানোর চেষ্টা করেছিল সন্ন্যাসীর দিকে, কিন্তু সে আমার চোখে ধুলো দিতে পারেনি। এই কেসের তদন্ত চলাকালীন আমি আমার সহকারী বন্ধুটিকে দুটো কথা বলেছিলাম। প্রথম কথাটি হলো, শতদ্রু চৌধুরী নামের লোকটিকে
প্রথম দেখাতেই আমার কেমন চেনা চেনা লাগছিল, যদিও শুরুতে আমি বিষয়টাকে বিশেষ গুরুত্ব দিইনি। আর দ্বিতীয় কথাটা ছিল ডোন্ট জাজ আ বুক বাই ইটস কভার, অর্থাৎ বাহ্যিক আবরণ দেখে কাউকে বা কোনো বিষয়কে বিচার করা উচিত নয়। এই দুটো কথাই পরবর্তীতে এই কেসে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তদন্ত চলাকালীন আমাকে একদিন কলকাতা ফিরে যেতে হয়, কারণ কিছু বিশেষ তথ্যের প্রয়োজন ছিল। শতদ্রু চৌধুরীকে দেখে কেন আমার চেনা লাগছিল সেই রহস্যের উত্তর খুঁজতেই আমার কলকাতা যাওয়া। সেখানে পুলিশের বিভিন্ন কেস রিপোর্ট ঘেঁটে আমি জানতে পারি যে ব্যক্তি শতদ্রু চৌধুরী নামে এই গ্রামে প্রায় 10 বছর ধরে প্রথমে অস্থায়ী এবং পরে স্থায়ীভাবে বসবাস করছিল, সে আসলে পুলিশের নথিতে তালিকাভুক্ত একজন জঘন্য অপরাধী। এই লোকটি অতীতে আন্ডার এজেড অর্থাৎ অপ্রাপ্তবয়স্ক মেয়েদের অপহরণ করে তাদের দিয়ে যৌন কার্যকলাপে বাধ্য করত। একসময় পুলিশ তাকে গ্রেফতারও করেছিল, কিন্তু পুলিশের অসাবধানতায় সে জেল থেকে পালিয়ে যায়। তবে যেমনটা বলা হয়, স্বভাব চায় না চলে, সে একই অপরাধ প্রবণতা নিয়ে সে এখানে এসেও তার নোংরা কাজ শুরু করে। কলকাতায় থাকার সময় সে একটা বিশাল যৌন র্যাকেট চালাতো এবং সেই সূত্রে বিপুল সম্পত্তির মালিক হয়, যদিও পুলিশ সেই সম্পত্তির কোনো হদিশ কখনোই উদ্ধার করতে পারেনি। এখন বোঝা যায় সেই সম্পত্তির বড় অংশ সে এখানেই সরিয়ে এনেছিল। এই লোকটির প্রকৃত নাম ইফতিকার আহমেদ। এখানে এসে সে গ্রামের মেয়েদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে অপহরণ করত, তারপর তাদের ওপর চরম শারীরিক ও যৌন নির্যাতন চালাত। নির্যাতনের পর সে তাদের খুন করত। তারপর তার 2 সহযোগী, যারা গত রাতে পুলিশের গুলিতে নিহত হয়েছে, মৃতদেহের সাথেও যৌন সঙ্গম করত। সবশেষে যাতে সন্দেহ ঘুরে যায় আশ্রমের সন্ন্যাসীর দিকে, সেই উদ্দেশ্যে মৃতদেহগুলিতে তন্ত্র সাধনার প্রতীক হিসেবে সিঁদুর, কর্পূর ও হলুদ মাখিয়ে দেওয়া হতো। এরপর সেই মৃতদেহ নদীর চরে বা অন্য কোনো নির্জন স্থানে ফেলে দেওয়া হতো। কলকাতায় যাওয়ার আগের দিন সন্ধ্যায় আমি সব ব্যবস্থা করেই গিয়েছিলাম এখানে। আমার পরিকল্পনা অনুযায়ী যে মেয়েটি সেদিন আশ্রমে গিয়ে সন্ন্যাসীর কাছে নিজের দীর্ঘদিন ধরে পেট খারাপের কথা বলেছিল, সে মেয়েটি আসলে আমারই সাজানো টোপ। আমি চেয়েছিলাম যেন ওই মেয়েটি সন্ন্যাসীর নজরে আসে, তারপর কি প্রতিক্রিয়া হয় সেটা দেখাই ছিল আমাদের কাজ। ওই দিন আশ্রমে কি কি ঘটছে ওই মেয়েটি যাওয়ার পর আমি সেসব বিষয়ে নজর রাখার জন্য আমার সহযোগী বন্ধুকে সেখানে পাঠাই। এরপর পুলিশও সাদা পোশাকে ওই মেয়েটির উপর নজর রাখে, কারণ তখনও আমার ধারণা ছিল অপরাধের কেন্দ্রস্থল ওই আশ্রম। কিন্তু পরবর্তীতে সেই ধারণা ভুল বলে প্রমাণিত হয়। দেখা যায় সন্ন্যাসীর 2 সহযোগী প্রকৃতপক্ষে শতদ্রুর লোক, অর্থাৎ ওই ইফতিকার আহমেদের চেলা। তারা সন্ন্যাসীর আশ্রমে কাজ করত, কিন্তু তাদের মূল দায়িত্ব ছিল ইফতিকারের শিকার অর্থাৎ নাবালিকা বা সাবালিকা কুমারী মেয়েদের ওপর নজর রাখা এবং তার সাথে ইফতিকারের আদেশ পালন করা। ওই আশ্রমে যে মেয়েরা আসতো তাদের মধ্যে থেকেই ইফতিকার নিজের শিকার বেছে নিত, যাতে খুব সহজেই সন্ন্যাসীর ওপর দোষ চাপানো যায় বা সকলের নজর সন্ন্যাসীর দিকে ঘুরে যায়। অথচ সন্ন্যাসী সম্পূর্ণ বিষয়টাই জানতেন না। আর ঠিক এইভাবেই গত রাতে ওই মেয়েটিকে টোপ হিসেবে ব্যবহার করে আমরা ইফতিকারকে হাতে নাতে ধরার চেষ্টা করেছিলাম, কিন্তু তার বাড়াবাড়ি আর সহ্য করা সম্ভব হয়নি বলেই ঘটনাস্থলেই তাকে গুলিতে মরতে হয়েছে। অনির্বাণের বিশ্লেষণ শেষ হওয়ার পরে আমি দেখলাম ঘরে বসে থাকা সকলের মুখেই কালো ছায়া, অনেকের চোখে অশ্রুধারা। এটি স্বাভাবিকই মনে হলো, কারণ যারা এই ঘরে বসে আছেন তারা সকলেই নিজেদের প্রাণের মেয়েকে হারিয়েছেন, আর এই শোক অপূরণীয়। এই গ্রামে আমাদের দায়িত্ব ফুরিয়েছে, এবার কলকাতায় ফেরবার পালা। আমি আর অনির্বাণ পরের দিন কলকাতায় ফিরব বলে স্থির করলাম। আমাদের সঙ্গে ফিরবেন পুলিশ ইন্সপেক্টর দাসবাবু। অনির্বাণই ওনাকে কলকাতা থেকে ডেকে পাঠিয়েছিল, কারণ এই অভিযানে ওনার মতো একজন অভিজ্ঞ অফিসার থাকলে আমাদের সুবিধাই হতো। সেই জন্যই ওনার এখানে আসা। আমরা 3 জনেই একসঙ্গে পরের দিন কলকাতার জন্য রওনা দেব। তার আগে আজকে একবার ললিতাদের বাড়ি যাওয়া হয়েছিল। ললিতার মা বাবা আমাদের দেখেই কান্নায় ভেঙে পড়লেন। যদিও তাদের সাথে সমস্ত কথাবার্তা সেরে বেরোবার সময় ললিতার বাবা আমাদের একটি ছোট ডায়েরি দিলেন।
এটিও ললিতারই ডায়েরি। সেই ডায়েরিতে ছিল ললিতার লেখা কিছু কবিতা। সে লিখতে ভালোবাসত। ডায়েরিটা হাতে পেয়ে আমাদের মন আরও ভেঙে গেল। একটি ছোট্ট প্রাণ অল্প বয়সে কিভাবে শেষ হয়ে গেল তা ভাবলেই হৃদয় বেদনা অনুভব করে। অপরাধ যতদিন থাকবে ততদিন সত্যান্বেষী অনির্বাণ নারায়ণ রূপে বারবার ফিরে আসবে আর নিজের কাঁধে তুলে নেবে এই অপরাধীদের শাস্তি প্রদানের সমস্ত দায়িত্ব। আজকের মতো আমাদের গল্পের আসর এখানেই শেষ হলো। আপনারা এতক্ষণ শুনছিলেন লেখক সৌম্যপ্রকাশ আদকের কলমে নাবালিকা অপহরণ রহস্য। গল্পটা শুনে আপনাদের কেমন লাগলো এবং এই সিরিজের গল্প যদি আরও শুনতে চান তবে কমেন্ট করতে হবে। আমরা আরও তাড়াতাড়ি এরকম অনেক গল্প আনবো, কথা দিচ্ছি। গল্পটা আশা করি খুব ভালো লেগেছে, আর খুব বেশি ভালো লাগলে আমাদেরকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। না, জোরাজুরি নেই, যদি ভালো লাগে তবেই। তাহলে সবাই খুব ভালোবাসা নেবেন আর অনেক ভালো থাকবেন।